বেশ ঠিক আছে, এবার একদম ঠিকঠাক ভাবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের পাশে আমি নোটসে মনে হয় তোদের ইয়েটা লিখিনি, তোরা যেখানে লিখেছিস সেই ইংলিশটা পাশে লিখে নিবি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। হয়তো তোদের যেটা দিয়েছিলাম সেখানে ডেনসিটি লেখা থাকতে পারে, কিন্তু কেটে না ব্র্যাকেটে কিছু লেখা হয়নি, শুধু বাংলাটাই লিখে নে লিখেছিল। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে, ইন্টেন্স মানে কি বোঝায়, গাঢ়, মানে কতটা ডেন্স, ও কতটা ঘন। ডেনসিটি মানে যে ঘনত্ব, ইন্টেন্সিটি মানে ইন্টেন্স মানে হচ্ছে হালকা, মানে হচ্ছে লাইট, লাইটের উল্টো হচ্ছে ইন্টেন্স, মানে খুব গাঢ়। এবার এইখানে প্রাবল্য বলতে ইন্টেন্সিটি বোঝায়, মানে কতটা প্রবল, ঠিক আছে। আচ্ছা শুনবি, একদম গল্পের মতো শুনবি, পাতি জিনিস। হাত দেখ, আমরা নিউটনের, এই নিউটন বলছি সরি, কুলম্বের সূত্রে কি পড়েছিলাম, ধর এখানে একটা চার্জ পার্টিকেল Q1 আছে, এখানে একটা চার্জ পার্টিকেল Q2 আছে, ঠিক আছে। আমি একটা চার্জকে ফিক্স করে দিলাম প্লাস চার্জ দিয়ে, ঠিক আছে। এইবার এই চার্জটা যদি প্লাস হয় তাহলে এ কি করবে, একে রিপালস করবে, বিকর্ষণ করবে। আর এই চার্জটা যদি মাইনাস হয় তাহলে কি করবে, আকর্ষণ করবে। কিছুক্ষণের জন্য ভাব এইখানে কোনো চার্জ নেই, এখানে কোনো চার্জ নেই। মনে কর যে এখানে একটা ধনাত্মক চার্জ বসে আছে, এখানে একটা ধনাত্মক চার্জ বসে আছে, ঠিক আছে। এবার ভাব, এই লেখাটাকে বাদ দিয়ে দিলে তুই ওই বোর্ডে এই চার্জ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিস? মানে এটা একটা মানে এরিয়া ভাব, এই এরিয়ার মধ্যে আমি এটা এই Q1 চার্জ রেখে দিয়েছি, ক্লিয়ার। এবার এই Q1 চার্জ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিস বোর্ডের মধ্যে? কিচ্ছু আছে? প্লাস আছে। প্লাস কি, প্লাসটা তো আধানের মধ্যে, আর কিছু রয়েছে? না। আর কিছু নেই। কিন্তু তুই এইখানে যদি টুক করে আরেকটা চার্জ নিয়ে আসিস, আমি ধর প্লাস Q2 নিয়ে আসলাম, নিয়ে আসার সাথে সাথে কি এ কিছু ফিল করবে? ফিল করবে, কি ফিল করবে? তার মানে কি এই জায়গাটা ফাঁকা ছিল? দেখ ভালো করে বোঝ, যে এই খাটটা ফাঁকা আছে, বা আমি এখানে বসে আছি, চেয়ারটা ফাঁকা আছে, আমি এসে বসলাম, ফাঁকা আছে, আমি বসে বললাম, আমার কিছু ফিল হবে? হবে না। কিন্তু আমি দেখলাম কি চেয়ারটা ফাঁকা আছে, বসলাম, প্যান ভিজে গেল, তার মানে কি বুঝতে হবে, যে এখানে জল ছিল কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ কি না? কথাটা বুঝতে পেরেছিস? তা এইবার ঠিক এইখানেও তুই সেই জিনিসটা বোঝ, যখন একা সিঙ্গেল Q1 চার্জটা ছিল তখন আমার আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, দেখে কিচ্ছু, কিন্তু যখন আমি এখানে আলাদা একটা চার্জ নিয়ে আসলাম, ভালো করে বুঝবি, তখন এই চার্জটা তো কিছু একটা ফিল করছে। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভের জন্য বিকর্ষণ ফিল করবে, যদি নেগেটিভ নিয়ে আসি তাহলে আকর্ষণ ফিল করবে। এই ফিলটা কার জন্য করছে? এর জন্যই করছে। তার মানে এই যে চার্জটা আমি এখানে রেখে দিয়েছি অলরেডি, যেইটা আমার দেখে মনে হচ্ছিল এর আশেপাশে কিছু নেই, কিন্তু অদৃশ্যভাবে এই চার্জটার জন্য এই চারপাশে একটা কি তৈরি হয়েছে, একটা এফেক্ট তৈরি হয়েছে, হ্যাঁ কি না? যেটা আমি হয়তো দেখতে পাচ্ছি না, আমি হয়তো চোখে এই এফেক্টটা কি তৈরি হয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যখনই এখানে আরেকটা চার্জ পার্টিকেল বসিয়ে দিচ্ছি এখানে Q2, যখনই আমি বসিয়ে দিচ্ছি তখনই আমি এফেক্টটা বুঝতে পারছি কি হয় আকর্ষণ যাচ্ছে, না হলে বিকর্ষণ হচ্ছে, তাই তো? তার মানে কি, তার মানে এই একটা চার্জের জন্য যখনই একটা ক্ষেত্রের মধ্যে বা যখনই একটা ক্ষেত্রফলের মধ্যে একটা চার্জ আমি রেখে দেবো, সেই চার্জটার ধরুন চারিদিকে কি হবে, একটা বিশেষ ক্ষেত্রের তৈরি হয়ে যাবে, বিশেষ এফেক্ট তৈরি হয়ে যাবে। ওই এফেক্টের ভেতর যখনই আমি কোনো একটা চার্জ এনে রাখবো, তাকে আকর্ষণ হলে বিকর্ষণ করবে। ওই যে ক্ষেত্রটা তৈরি হলো এই চার্জের জন্য, এই যে এই পার্টিকুলার চার্জটার জন্য এর চারদিকে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র মানে একটা তড়িৎ আধানের জন্য তার চারিদিকে যে ক্ষেত্রের সৃষ্টি হয়, যে ক্ষেত্রের মধ্যে অন্য কোনো চার্জ নিয়ে গেলে তাকে হয় আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে, তাকেই আমরা বলছি কি তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? ঠিক আছে। এবার তড়িৎ ক্ষেত্র জিনিসটা পুরোপুরি থিওরিটিক্যাল জিনিস, এটা শুধু বোঝার জিনিস, এর কোনো মানে খুব একটা ইন্টেন্সিটি এখানে বলতে পারবো না, মানে খুব একটা অ্যাপ্লিকেশনের নেই। জাস্ট বুঝে নে যে তড়িৎ ক্ষেত্র ওটা কি জিনিস। একটা চার্জ, একটা ফ্রি স্পেসে একটা চার্জ রয়েছে, যে কোনো জায়গায় একটা চার্জ রয়েছে, এবার চার্জের আশেপাশে আমার কিছু দেখতে না পেলেও তার আশেপাশে এমন একটা এফেক্ট সে ক্রিয়েট করে ফেলছে, যার মধ্যে যদি আমি কোনো একটা চার্জকে নিয়ে গিয়ে রাখি তাহলে সে সেটা ফিল করবে। কথা বুঝতে পেরেছিস তো? ওটাকে ওটা হচ্ছে লাইট দিলে, হ্যাঁ এবার তো ওটাকে ফিল করবে, কথা বুঝতে? তো এইটাকেই আমি বলছি কি, আমি বলছি তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? একটু ক্লিয়ার? এইবার যেটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কাজে লাগে সেটা হচ্ছে কতটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করছে। যে আমি এখানে Q2 চার্জ বসাতে পারি, আমি এখানে Q2 চার্জ বসাতে পারি, আমি এখানে Q2 চার্জ বসাতে পারি, হ্যাঁ কি না? আমি শুধু এইখানেই বললাম যে Q2 চার্জ বসাবো, এর জন্য আকর্ষণ বা বিকর্ষণ করে, সেটা তো আমি তো Q2 চার্জ যেখানে খুশি বসাতে পারি, আমি অসীম দূরত্বও বসাতে পারি, আমি একদম কাছাকাছিও বসাতে পারি, আমি তো যেখানে খুশি বসাতে পারি। তাহলে কি এই যেখানে খুশি বসালে কি সেম এফেক্ট কাজ করবে? নিশ্চয়ই না।
আমি এখানে বসালে যদি Q2 বসাই, যদি এটা প্লাসই হয়, তাহলে আমি এখানে বসালে এ যা ফিল করবে নিশ্চয়ই এখানে বসালে সেম ফিল করবে না, বা এখানে বসালেও সেম ফিল করবে না, কিছু তো পার্থক্য থাকবে। তো এই যে পার্থক্য, এটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কি বলি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য মানে পাতি ভাষায় মনে রাখবি তড়িৎ ক্ষেত্র কতটা প্রবল। যত এর কাছাকাছি যাবে তত তড়িৎ ক্ষেত্র প্রবল হতে থাকবে, যত দূরে যাবে তত হালকা হতে থাকবে। চুম্বকের মতো ভাব। চুম্বকের, আচ্ছা চুম্বক বাদ দে, তোখানে তোদের এই তড়িৎ ক্ষেত্র বোঝার জন্য একটা মানে একটা ব্রহ্মাস্ত্র ট্রিক হচ্ছে, সব সময় মাথায় রাখবি, সব সময় এটা মাথায় রাখবি, সব সময় মাথায় রাখবি, ঠিক আছে? প্লাস হচ্ছে মেল, মাইনাস হচ্ছে ফিমেল। ক্লিয়ার? এইবার পাতি হিসাব তোরা জানিস যে সমাধানে বিকর্ষণ, বিপরীত আধানে আকর্ষণ, ওই বিষয়ে আর গেলাম না, ঠিক আছে? যাই হোক, এইবার এইখানে দেখ, এই ক্ষেত্রে ভাব, প্রাবল্য ধর এটা প্লাস চার্জ, ঠিক আছে? এবার এটা এখানে আমি একটা মাইনাস চার্জ পুট করলাম। এবারে যত কাছে আসবে তত আকর্ষণ বাড়বে, যত দূরে যাবে লং ডিসটেন্স রিলেশনশিপ বাড়বে। তার মানে কি? তার মানে ডিসটেন্সের উপর ভ্যারি করছে আমার কতটা তড়িৎ ক্ষেত্র প্রবল হবে বা কতটা তড়িৎ ক্ষেত্র হালকা হবে, ঠিক আছে? এটা তো আমি একদম বেসিক ফান্ডায় বোঝালাম, বেসিক ফান্ডা, কিন্তু মানে থিওরিটা বোঝালাম, ধারণা দিলাম, কিন্তু অ্যাকচুয়াল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি জিনিস? অ্যাকচুয়াল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছে যে আমি যদি কোনো একটা চার্জ একটা ফ্রি স্পেসে রাখি, যে কোনো একটা চার্জ রাখলাম, তার জন্য তার চারদিকে কি হবে? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তাই তো? এইবার ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি কোনো একটা একক ধনাত্মক চার্জ রাখি, ভালো করে লক্ষ্য করবি, একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক মানে কি? +1 কুলম। কথাটা বুঝতে পেরেছিস? একক চার্জ রাখতে হবে, 1 কুলম চার্জ রাখি। রাখার জন্য এ যতটা বল পাবে, মানে এর কেউ তো কিছু একটা বল দিচ্ছে, হয় বল দিয়ে টানবে, নাহলে বল দিয়ে ঠেলবে। এবার এ যতটা বল অনুভব করবে সেইটাকেই আমি বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কি বললাম আরেকবার বল, যে আমি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একক ধনাত্মক চার্জ নিয়ে যাই, একক, সবসময় মাথায় রাখবে একক ধনাত্মক চার্জ, ইউনিট চার্জ হতে হবে, একক ধনাত্মক চার্জ নিয়ে যাই, সেই একক ধনাত্মক চার্জটা যে বল ফিল করবে সেটাকে আমি বলবো কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার একটু ডিপলি জিনিসটা দেখি, কি জিনিস, এটা মুছে দিলাম, এটা মাথায় রাখবি, ঠিক আছে? দেখ, এখানে আমি একটা চার্জ রেখেছি Q1, এখানে আমি একটা চার্জ রেখেছি Q2, রাইট? এইবার এই Q1 এর জন্য Q2 এর উপর কি বল যাবে? এই দুটোই যদি প্লাস হয় তাহলে কি করবে? এ কে ঠেলা মারবে, রিপালস করবে এইদিকে, ওদিকে ঠেলা মারবে, এটা এখানে লেখ, হ্যাঁ কি না? কারণ দুটোই প্লাস, কিছু লিখিনি মানে আগে যদি কোনো সাইন না দিই ধরে নিবি প্লাসই আছে, ঠিক আছে? তাহলে এখানে এ কি করবে? Q1 Q2 কে কি করবে? ঠেলা মারবে ওইদিকে। এবার আমি যদি এই বলটার মান বের করি, F = কুলম্বের সূত্র দিয়ে আমি কি জানি? K Q1 Q2 বাই এই মাঝখানে ডিসটেন্সটা যদি r হয় এদের, হ্যাঁ কি না? এটা তো আমরা আগের দিন কুলম্বের সূত্র পড়েছি, পাতি সূত্র। এইবার আমি কি বললাম? আমি বললাম যে একক ধনাত্মক আধান রাখতে হবে। কথাটা ক্লিয়ার করছি? তাহলে এই Q2টা কি পরিমাণ বল অনুভব করছে? এতটা বল অনুভব করছে, তাহলে Q অনুভব করছে F বল, রাইট? ঐকিক নিয়ম, বাচ্চাদের মতো কথা। তাহলে একে কত? হ্যাঁ কি না? আমাকে তো বের করতে হবে একক ধনাত্মক আধানই, তাহলে একে কত বের করতে হবে? পাতি বাচ্চাদের ঐকিক নিয়ম করবি যে Q যদি F বল অনুভব করে, এখানে F1 ধরেছি, F1 ধর, এখানে F1 লেখ, তাহলে Q যদি Q2, সরি এই যে Q2 যদি F1 বল অনুভব করে, তাহলে একক চার্জ রাখলে কি করবে? F1/Q। এবার F1 এর মান কত? K Q1 Q2 বাই r স্কয়ার। তাহলে F1 এর মান বসা, K Q1 Q2 বাই r স্কয়ার বাই Q ইনটু 1/Q। কেন শুনুন তো, বাই তো Q2 হবে, Q2 হবে, ভেরি গুড, লিখে দে। বুঝতে পারছিস কেন Q2? এই তো F/Q2। তাহলে এখানে Q2 কেটে যাবে, তাহলে পড়ে কি রইলো? K Q1 বাই r স্কয়ার। এইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখ, সিম্পল জিনিস। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে E দিয়ে ডিনোট করা হয়, E = K Q1 বাই r স্কয়ার। যেইটা তোরা কুলম্বের সূত্রে পড়েছিলি সেইখান থেকে শুধু একটা চার্জকে সরিয়ে দে,
কেন সরিয়ে দেয়? কারণ কুলম্বের সূত্র তো এটা পড়েছিলি। তাহলে আমি কি বললাম যে তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জ রাখতে হবে, তার মানে একটা যে কোনো একটা চার্জ থাকবে যার জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, আর ওই তড়িৎ ক্ষেত্রে আমি একটা একক চার্জ নিয়ে যাচ্ছি, একক মানে মান একটু, তাহলে এখানে একটার মান বসিয়ে দিলে তো এটা সরে যাবে। সিম্পল ভাব। আমি যদি এখানে যে Q1 Q2 এর মধ্যে যে কোনো একটার মান 1 বসিয়ে দিই তাহলে তো সেটা সরে গেল, তো সরে গেলে এটাই পড়ে থাকে K Q1/R হয়ে গেল। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি জিনিস ক্লিয়ার? পাতি ভাষায় আবার বলছি যে কোনো একটা চার্জের দরুন যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা চার্জ নিয়ে গিয়ে রেখে দিই, একক চার্জ, সেই চার্জটা তো কিছু একটা বল অনুভব করবে, সেই বলটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি বেশি বল, যদি কাছাকাছি থাকে, ধর এই কিউ চার্জটা যদি কাছা থাকে তাহলে বেশি বল অনুভব করবে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেড়ে যাবে। যদি কম হয় তাহলে কম বল অনুভব করবে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কমে যাবে। কথা বুঝতে পেরেছিস? তাহলে পুরোপুরি ডিসটেন্সের উপর নির্ভর করছে জিনিসটা, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কতটা কি হয়। বল একটু ক্লিয়ার কি ক্লিয়ার না? এইবার একটা জিনিস সবসময় মনে রাখবি যে যদি আমি তো এখানে একক ধনাত্মক চার্জই রাখবো, এইবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা মাইনাস কিউ চার্জের জন্য তৈরি হতে পারে বা প্লাস কিউ চার্জের জন্য তৈরি হতে পারে, যে কোনো একটার জন্য তৈরি হতে পারে। আমি এখানে ধনাত্মক চার্জ রাখলাম, এর উপর বল নির্ণয় করব, এর উপর, ঠিক আছে? এবার কার জন্য যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে তো রাখতে হবে, যেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখছি সেই তড়িৎ ক্ষেত্রটা যে চার্জের জন্য তৈরি হয়েছে, সেই চার্জটা তো আমার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাই সব সময় একটা জিনিস মনে রাখবি, যদি পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র হয় তাহলে অভিমুখ থাকবে বাইরের দিকে, আর যদি নেগেটিভ চার্জের জন্য হয় তাহলে অভিমুখ থাকবে। কথা ক্লিয়ার? যদি পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয়, তাহলে এর অভিমুখ থাকবে বাইরের দিকে, মানে এর থেকে সরে যাবে। আর যদি নেগেটিভ চার্জের জন্য হয় তাহলে কথা ক্লিয়ার? এটা একদম গুছিয়ে প্রথম দিয়ে আবার একবার বলে দিচ্ছি, ইজি জিনিস। তড়িৎ ক্ষেত্র কি জিনিস? যে একটা চার্জ রাখলাম, সেই চার্জের আশেপাশে আমি কিছু দেখতে না পেলেও অদৃশ্য একটা এফেক্ট ওই চার্জটা তৈরি করে ফেলেছে, যে এফেক্টের মধ্যে আমি যদি অন্য কোনো একটা চার্জকে নিয়ে যাই, সে একটা বল অনুভব করবে, হয় আকর্ষণ নাহলে বিকর্ষণ। তার মানে নিশ্চয়ই ওই যে এফেক্টটা রয়েছে সেটা ওর উপর ক্রিয়াশীল হচ্ছে, ওই এফেক্টটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র, ইংলিশে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? আর আমি বারবার বলছি, সব সময় তোরা বাংলায় বোর্ডের জন্য পড়ছিস, বাংলায় পড়ছিস, তো ইংলিশটা অলওয়েজ মনে রাখবি, অলওয়েজ মনে রাখবি। কারণ এবার বলবি যে আমরা তো দাদা নিট দেবো না, জয়েন্ট দেবো না, তাও কারণ কিছু কিছু জায়গায় না এমন বাংলা টার্ম আসবে, এমন বাংলা টার্ম, মানে অতি জঘন্য বাংলা টার্ম আসবে। যেমন আমি আগের দিন লেখার সময় দেখছিলাম একটা টার্ম আছে ইউনিফর্ম, যেমন আমরা ইয়ে পড়ি, ওটাকে কি বলে বল না, ইনফিনিটির বাংলা কি? অসীম। এটা তাও আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। এবার ইউনিফর্মের বাংলা কি? লাস্টে আমাকে গুগল সার্চ করতে হয়েছে। এবার ওখানে কোথাও দেখাচ্ছে সুষম, কোথাও দেখাচ্ছে অভিন্ন। এবার আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করবো? এবার আমাকে যদি তোদের বাংলায় পড়াতে হয়, আমি ওটার প্রপার বাংলা হয়তো বলে বোঝাতে পারবো না, বা কেউই হয়তো পারবে না। এবার ওটাকে ইউনিফর্মই বলতে হবে, যে ইউনিফর্ম চার্জ পার্টিকেল বা ইউনিফর্ম চার্জড রিং। এবার ওটার অ্যাকচুয়াল বাংলা কি, মানে বাংলা শুনলে তোর মাথায় থাকবে না যে কি মানেটা কি, কিন্তু ইউনিফর্ম বলে দিলে বুঝে যাবে সবাই, কথাটা বুঝতে পারছি? তাই অলওয়েজ চেষ্টা করবি যে ইংলিশটাকে একদম প্যারালালি নিয়ে চলতে বাংলার সাথে, ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্র কি জিনিস বোঝা গেল। তড়িৎ ক্ষেত্র ইংলিশ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রটা পুরোপুরি থিওরিটিক্যাল জিনিস, আমাদের কোনো কাজে লাগবে না। তড়িৎ ক্ষেত্রটা বোঝার পরে যেটা কাজে লাগবে, যেটা অ্যাকচুয়াল আমাদের দরকার, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা কি জিনিস? মানে কি তড়িৎ ক্ষেত্র কোথায় কতটা প্রবল, তড়িৎ ক্ষেত্র আছে তো বুঝলাম, কিন্তু কোন জায়গায় কতটা প্রবল সেটাই আমার হচ্ছে ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কথাটা বোঝা গেল? তাহলে প্রবল কত হবে? যত আমি চার্জের কাছে যাব তত বাড়বে, আকর্ষণ হলে আকর্ষণ বাড়বে, বিকর্ষণ হলে বিকর্ষণ বাড়বে, রাইট? আর যত দূরে যাব তত কমবে। এবার সেটাই আমি যদি ম্যাথামেটিক্যালি প্রুফ করি, কি করে করব? সংজ্ঞাতেই আমি বলেছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, যে একটা চার্জ রাখা রয়েছে যার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রে আমি একটা একক ধনাত্মক আধান নিয়ে যাবো। একক, আমি কিন্তু ওয়ার্ডটা বারবার ডিনোট করছি, একক আধান নিয়ে যেতে হবে। নিয়ে গেলে সেই আধানটা যে ফোর্স অনুভব করবে, কথাটা বুঝতে পেরেছি? তাহলে দুটো চার্জের মধ্যে ফোর্সের ফর্মুলা আমরা অলরেডি জানি, K Q1 Q2/R²। এবার আমি বললাম যে দুটোর মধ্যে একটা চার্জ এখন কি একক, তাহলে একটার মান 1 বসিয়ে দে, তাহলে পড়ে কি থাকবে? K Q1/R²। এভাবেও বের করতে পারিস, বা পাতি বাচ্চাদের মতো কর, যে যদি Q2 F1 বল অনুভব করে, তাহলে একক চার্জ কত অনুভব করবে? F1/Q, ঐকিক নিয়ম। F1 এর জায়গায় F1 এর মান বসা, Q2 কেটে যাবে, ওইটা পড়ে। যেভাবে খুশি তোদের বোঝার জন্য, আলটিমেটলি E = K Q1 Q2/R²। ক্লিয়ার? এবার অভিমুখ কোন দিকে থাকবে?
ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, তাহলে এটা হচ্ছে এর ম্যাগনিটিউড, এটা কি এর ম্যাগনেটিক মান। অভিমুখ কোন দিকে থাকবে, এই যে যদি নেগেটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তাহলে নেগেটিভের দিকে হবে, আর যদি পজিটিভের জন্য তৈরি হয় তাহলে পজিটিভ থেকে বাইরে হবে। এবার সোজা কথা মনে রাখতে গেলে কি, সবসময় মনে রাখি যে প্লাস আর প্লাস থেকে মাইনাসের দিকে যায়, মানে চার্জ সবসময় কি মনে রাখবি যে প্লাস থেকে মাইনাসের দিকে যায়, প্লাস থেকে বেরোবে মাইনাসে গিয়ে ঢুকবে, এখানেও প্লাস থেকে বেরোবে, কিন্তু এটা তো চেঞ্জ হবে না, এটা তো অলওয়েজ প্লাসই থাকবে। তাই সবসময় মনে রাখবি যে প্লাস থেকে বেরোয়। কি মনে রাখবি একটা কথা, যে প্লাস থেকে এটা মনে রাখবি, সব সময় মনে রাখবি, এটা পরেও কাজে লাগবে, যে প্লাস থেকে বেরোয়, ঠিক আছে? কারণ প্লাস মানে কি বলেছিলাম, মেল। তা সমাজে একটা মানে, যদিও এটা নিয়ে অনেক হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু সমাজে একটা ইয়ে আছে যে ম্যান ইজ আ প্রোভাইডার, মানে প্রোভাইডার মানে বুঝিস তো, যে ম্যান ইজ প্রোভাইডার মিন হচ্ছে প্রোভাইড করে যে কোনো জিনিস, মানে এটাই। তো এই জন্য মনে রাখবি যে প্লাস থেকে সবসময় বেরোবে, ঠিক আছে? প্লাস থেকে অলওয়েজ বেরোবে। তো এইখানে কি, এইখানেও দেখ, যদি প্লাস মাইনাস চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র হয় তাহলে প্লাস থেকে বেরিয়ে মাইনাসের দিকে যাবে, আর এখানে প্লাস চার্জের জন্য হলেও প্লাস থেকেই বেরোবে, কিন্তু কোন প্লাস থেকে বেরোবে, যেই প্লাসের জন্য তৈরি হয়েছে, কারণ এটা তো অলওয়েজ সেমই থাকবে, এই প্লাসের প্লাসটা, এটা তো তুই তড়িৎ ক্ষেত্র তো আমি বললাম যে ধনাত্মক আধান থাকবে, এটা তো স্টিল থাকবেই, শুধু প্লাস থেকে বেরিয়ে যাবে। এখানে মাইনাস আছে বলে এই প্লাস থেকে বেরোচ্ছে, এখানে মাইনাস প্লাস। বল ক্লিয়ার কি ক্লিয়ার না এটুকু? যে পাঠানো আছে গ্রুপের মধ্যে একদম গুছিয়ে লেখা আছে, ঠিক আছে? যেইটুকু আমি বলবো সেইটুকু খালি লিখবি, তার এক্সট্রা কোনো লেখা দরকার নেই। এটুকু বুঝতে পেরেছিস? বুঝবো এইটুকু? এইবার একটা দারুণ জিনিস করাবো, যেটা তোদের মনে হবে দারুণ। কি জিনিস? আগের দিন আমরা যখন অঙ্ক করেছিলাম, মনে করে দেখ, এফ আর ই, এই দুটোর মধ্যে ই মানে এফ মানে হচ্ছে ওই বল, আর ই মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টেন্সিটি, ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা ধন একক আর ওখানে একটা মানে এর সাথে কিউ গুণ করে দিলে এফ এর মান পেয়ে যাবো না, হ্যাঁ কি না? এর সাথে কিউ গুণ করে দিলে এফ পেয়ে যাবো, কিউ বল বা কিউ ড্যাশ বল, যা খুশি বল, তাই তো? এইবার তোরা মনে করে দেখ, আমরা যখন অঙ্ক করেছিলাম তখন আমরা কি করে করতাম, যে এখানে একটা চার্জ রয়েছে ধর এ, এখানে একটা চার্জ রয়েছে 2a, দুটোই প্লাস, তাহলে এ কে রিপালস করবে স্বাভাবিকভাবে, এদিকে রিপালস করবে, তাহলে কি বল দিয়ে রিপালস করবে? আমরা শর্টকাট ট্রিক শিখেছিলাম যে 2 1 কে 2, তাহলে 2f বল দ্বারা রিপালস করবে। এটা আমরা শর্টকাট শিখেছিলাম, যে এ পাশে 5 কুলম্ব আছে আর এ পাশে আছে ধর 2 কুলম্ব, তাহলে এ কে রিপালস করবে কি দিয়ে? 10 10f। এবার f এর মান আমাদের এখানে দূরত্ব দেওয়া থাকবে, এই দুটোর মান জানি, বসিয়ে দেবো, k1 q2 y r², ঠিক আছে? যদি এইটা যদি মাইনাস হতো তাহলে কি করতো, এই 10fটা এইদিকে না হয় এইদিকে হতো 10f, এটা আমরা শর্টকাট শিখেছিলাম। এবার দেখ, ইলেকট্রিক ফিল্ডও কি, ইলেকট্রিক ফিল্ডও সেম না, ইলেকট্রিক ফিল্ডও সেম, খালি একটা কিউ নেই। আগের দিন যা যা হিসাব তোরা এফ এ বের করেছিলি, যা যা হিসাব একদম এক্স্যাক্টলি সেম হবে ইলেকট্রিক ফিল্ডে, একদম এক্স্যাক্টলি সেম। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবি। ধর তোরা আগের দিন সেই চতুর্ভুজকে করেছিলাম না ত্রিভুজকে করেছিলাম? চতুর্ভুজ আর ত্রিভুজ আছে। ত্রিভুজ করেছিলাম, ত্রিভুজটাই বেশি হয়েছে। এই ত্রিভুজ না, চতুর্ভুজটা বেশি আছে। এইটাই তো ত্রিভুজ। হ্যাঁ, এই চতুর্ভুজের কোনটা করেছিলাম বল? তিনটা করেছিলাম। দুটোই করেছিলাম। হ্যাঁ ধর এইটাই ধর এখানে কিউ চার্জ আছে, এখানে কিউ চার্জ আছে, এখানে কিউ চার্জ আছে, ঠিক আছে? একটা 2q করে দে, হ্যাঁ এটা আচ্ছা, এটাকে 4q করে দে, এটাকে 3q করে দে, ঠিক আছে? 3 প্লাসই রাখা আপাতত। এবার আমরা যদি বলি যে এই কিউ এর ওপর কত বল প্রযুক্ত হচ্ছে, বল এফ, তাহলে আমি কি বলবো, যে এটা প্লাস রিপালস করবে এইদিকে, তাহলে এইদিকে যাবে কত এফ বল? 4f, হ্যাঁ কি না? এ কে রিপালস করবে এইদিকে যাবে কত এফ? 3f। এবার এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি l হয়, মানে সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই পাশের কোণটাও কত হবে? তাহলে 2f আর 3f রেজাল্টেন্ট ভ্যালু কত থাকবে? এর রেজাল্টেন্ট বার করলেই তো আমি নেট ফোর্স পেয়ে যাবো। এবার 2f আর 3f এর রেজাল্টেন্ট কত থাকে? 5f। তাহলে আমি রেজাল্টেন্ট পেয়ে গেলাম 5f। আর না পারলে ওই ভেক্টরের সূত্র মারবি, √a² + b² 2ab cos θ মারবি, দেখবি 5f ই আসবে। এবার এটা যেহেতু আমরা জানি 4f আর 3f এর রেজাল্টেন্ট অলওয়েজ 5f ই হয়, 5f। এবার 5f টা কোন দিকে ঝুঁকে থাকবে? এই 4f এর দিকে ঝুঁকে থাকবে একটুখানি,
তাই তো? এবার এই কোণটা কত হবে? 37 ডিগ্রি। আর এই কোণটা কত হবে? কারণ 3 আর 5 এর মধ্যে কোণ বলেছিলাম 5 3, তাহলে এটা 53 ডিগ্রি। এটা তো আমরা ফোর্সে করেছিলাম। এবার সেম কোশ্চেন তোকে দেবে, খালি বলবে যে ফোর্স না বের করে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করো। সেম কোশ্চেন দেবে। এখানে তো আমার নেট ফোর্স 5F এসছে, তো 5F এসছে নেট ফোর্স এই কিউ চার্জের উপরে। এবার সেম কোশ্চেন তোকে দেবে, দিয়ে বলবে যে তুমি এই কিউ এর উপরে ইলেকট্রিক ফিল্ড বার করো। এখানে একটা চার্জ রয়েছে প্লাস কিউ, এর উপর ইলেকট্রিক ফিল্ড বার করো। সব সেম, খালি আগে যেখানে যেখানে এফ লিখেছিলি সেখানে সেখানে ই লিখবি। একে রিপালস করবে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। কত তৈরি হবে? ইএফ না 4E, 4 ইএফ 4E, ইএফ না, এফ থাকলে ই থাকে কি করে? এদিকে তৈরি হবে কি 3 রেজাল্টেন্ট কত যাবে? ব্যাস খেল কত। কথা বুঝতে পেরেছিস? আগের দিন আমি যা যা করিয়েছি, কিছু করিয়ে দিয়েছি, কিছু তোর দিয়ে দিয়েছি, ওই পিডিএফ এর মধ্যে আছে। যা যা করিয়েছি ওখানে কোয়েশ্চেন গুলো কি ছিল যে অমুক চার্জের উপর কি নির্ণয় করো, বল নির্ণয় করো। আর এখন বলবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। খেল সেম, বল দিক আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিক, অ্যান্সার আমার সেমই আসবে। মানে অ্যান্সার সেম বলতে দেখ পুরোপুরি সেম আসবে না, কিন্তু এখানে 5E আসলো, আগেরটা এসেছিল 5F, এখানে এসছে 5E। এবার এই F এর মান কত? K Q1 Q2 বাই R স্কয়ার। এখানে E এর মান কত? K Q বাই R স্কয়ার। আলটিমেট হিসাব করলে দুটোর মান আলাদা আসবে, কিন্তু তুই যখন শর্টে অ্যান্সার লিখছিস, তুই এখন তোরা 12 এর থার্ড সেমিস্টার দিবি, এমসিকিউ দেবে তোকে, এখন তো তোকে অত করে দেখাতে লাগবে না, তোর অ্যান্সার অবধি পৌঁছাতে পারলে হলো। বা তোরা জয়েন্ট দিস, নিট দিস, যাই দিস, এমসিকিউই দেবে তোদের। তাই ডেরিভেশন দরকার নেই, শর্টকাট মার, যে সময় বাঁচিয়ে কি করে করবি। যে আলটিমেট বুঝে গেলি 5F হবে, F এর জায়গায় F এর মান বসা, ডান। এখানে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিজ্ঞাসা করে, তাহলে জেনে গেলি যে 5E হবে, মার, ডান। কথা ক্লিয়ার? এটা করে দিত তাহলে। চতুর্ভুজ দিয়ে যখন বললি করেছি, তাহলে চতুর্ভুজই কর। স্যার পারবে না, স্যার করে দেবে যে তুই একটু খাতাটা দেখতে হবে। এই মিডিলে আছে, এটা বর্গক্ষেত্র, হ্যাঁ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য L। এই মিডিলে আছে প্লাস কিউ, এর উপর তড়িৎ ক্ষেত্র প্রভাব করবে। আচ্ছা প্রথমে নে, ওর দরকার নেই, তুই এই কিউ এর উপর বের কর। নে কর। আগের সেম সেম একটা দিয়েছি। বললাম তো যা আছে পুরা সেম, খালি যা যা এফ এস ছিল সেখানে সেখানে ই মেরে দিবি, ব্যাস। তবে এটা দেখে দেখে করি। এখন এটা কিন্তু সবাই এইখানে প্র্যাকটিক্যাল মানে ক্লাসের খাতায় লিখবি, থিওরি খাতায় না। নিউমেরিক্যালের কথা নিউমেরিক্যালের খাতায় লিখবি। রাখ খাতায়। ওর জন্য আগের দিন আমি এই খাতায় ঢুকে ফেলেছিলাম, তুমি আমার বলছিলে এই সম্রাটটার জন্য। কত দোষ, আমার দোষ। আজকে একটা বউ ভাত আছে। এসে এতক্ষণে চলে আসার কথা তো। 1 মিনিটের অঙ্ক, এত ভাবাভাবির কি আছে? E/2 plus root 2E। কত বলছিস? E/2 plus root 2E। E/2 সরি E/2 প্লাস root 2E। রুট 2E, এটা 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 এসছে সবার। দেখে নি, দেখ এই কিউর উপর ইলেকট্রিক ফিল্ড দেবে কোন দিকে? এইদিকে দেবে। কত দেবে? ই দেবে, কারণ 1 1 কে 1, তাই ই। এ কে এইদিকে দেবে ই, এ কে কোন দিকে দেবে? E/2,
কেন E/2 বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওই কারণ জন্য। এটা L কিন্তু এটা L√2। এবার L√2 দিয়ে আগের দিন ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে E/2 হয়। তাহলে এই E আর এই E 90 ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে থাকলে এই বরাবর কি হয়ে যায়, E√2 চলে আসে। রেজাল্টেন্ট 90 ডিগ্রিতে থাকলে একদম মিডল বরাবর যায় E√2, আর এটা অলরেডি 45 ডিগ্রিতে আছে, তাহলে কি E/2 প্লাস E√2 ডান। যেখানে F বসিয়েছিলি সেখানে বসিয়ে দে। দেখ সেম অঙ্ক F দিয়েও করেছিলাম, সেম অঙ্ক F দিয়ে করেছিলাম, ওখানে E বসিয়ে দে। আরেকটা অঙ্ক করেছিলাম তোদের, দেখ যেটা তোরা ভেক্টর ফর্ম দিয়ে লিখেছিলি, সেইটা তোর একদিকে ছিল, এইটা ধর কিউই ধর, আর হচ্ছে কি ছিল এই মানে এটা থেকে তুই 4Q মেরে দে, এটাতে 3Q মেরে দে। এবার কর, এটা মনে আছে আগের দিন সেম করেছিলাম, ভেক্টর ফর্ম দিয়ে করেছিলাম যে এ এই দিকে দেবে কি 3E, এ এই দিকে দেবে 4E। এবার এই 3E আর 4E এর মাঝখানে যেটা যাবে সেটা 4E ঘেঁষে থাকবে, কত থাকবে 5E, এটা থাকবে 37 ডিগ্রি 53, আর এই বরাবর যেটা যাবে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, কত থাকবে E থাকবে, কিউ তার জন্য E থাকবে। এবার এই দুটোকে আমি যোগ করতে পারবো না, হ্যাঁ কি না, এই দুটোকে আমি যোগ করতে পারবো না, তাই সিম্পলি E/2 হওয়ার কথা না? হ্যাঁ E/2 ঠিক, কিউ আর কিউ এর জন্য E/2 হওয়ার কথা। হ্যাঁ, তাহলে এই দুটোকে আমি আগেরটা যেমন ডাইরেক্ট যোগ করে দিতে পারছিলাম, কেন, কারণ সেম বরাবর মানে 45 ডিগ্রিতেই দুটো রেজাল্টেন্টই পাচ্ছিলাম, কিন্তু এখানে দুটো, এইটা একদিকে গেছে এইটা আরেক দিকে গেছে, আমি পাচ্ছি না। এবার তুই বলি কেন দাদা, তুমি তো ভেক্টর শিখিছো, এই দুটো ভেক্টর থাকলে মিডল দিয়ে রেজাল্টেন্ট যায়। আরে বাবা, এর ভেতরে যে কোণটা তৈরি হয়েছে ওই কোণটা অ্যাপ্রোপ্রিয়েট কোণই না, আমরা cos থিটা মান বেরি করতে পারবো না, ওই জন্য আমি ওই ডাইরেক্ট ভেক্টরের ফর্মুলা মারতে পারছি। তার জন্য কি করব, এর দুই দিকে আমি কম্পোনেন্ট ধরে নেব। কিভাবে করতে হবে এটা যদি সেম রেজাল্টেন্ট না থাকে, এখানে E/2 এর আর এর রেজাল্টেন্ট বাড়ি করব না, 5E বাড়ি করব না, আমি জাস্ট E/2 এর এই দুই পাশে কম্পোনেন্ট ধরে নেব। E/2 এর এই পাশে কম্পোনেন্ট কি হবে, এটা যদি থিটা হয়, যে কোনো একটা থিটা ধরতে পারিস cos থিটা, তাহলে এটা কি হবে E/2 cos থিটা, আর এটা হবে E/2 sin থিটা। এবার এখানে থিটা কত, 45 ডিগ্রি, কারণ এটা 45 ডিগ্রি একদম কর্ণ বরাবর গেছে 45 ডিগ্রি, তাই তো। তাহলে sin 45 cos 45 মান কত, 1/√2, তাহলে এটা আলটিমেট কি হয়ে যাবে E/2, এটা হয়ে যাবে E/2। তাহলে আমি এটার অ্যানসার কিভাবে লিখবো, এর পাশে অলরেডি 3 ছিল, 3 বসালাম প্লাস E/2√2, এটা দেখ x অক্ষ বরাবর না, তাহলে i ক্যাপ, কিন্তু উল্টো দিকে যাচ্ছে বলে মাইনাস i ক্যাপ, প্লাস প্লাস না, এটাও নিচের দিকে যাচ্ছে বলে মাইনাস হবে, মাইনাস অলরেডি 4E ছিল, 4E বসিয়ে দিলাম, প্লাস E/2√2 যেটা ব্যাস হয়ে গেল। এবার এর মান বসাবে, যা দেওয়া থাকবে, যা চার্জ যা দেওয়া থাকবে, E = kq/r², ব্যাস বসাও, ডান। হবে কি হবে না, যা আগের দিন যা এবার বুঝতে পেরেছিস। এবার তোরা ওই যে PDF এ আজকে, ওই জন্য আমি আগের দিনের অঙ্কগুলো এখন করালাম না, নেক্সট দিন করাবো। তাহলে আমাদের কি হবে, একবারে ওই অঙ্কটাতে f এর মান বার করব, সেম f এর জায়গায় জাস্ট যেখানে তোরা সামথিং f যে লিখেছিস, সামনের দিন যেটা রোববার করাবো অঙ্কগুলো, যে বাকি যেগুলো রয়েছে, যেখানে f লিখবি, জাস্ট নিচে একটা ডাক দিয়ে দিবি, ই হয়ে যাবে, ব্যাস খেল করো। বল আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একদম এক্স্যাক্টলি সেম এখন অবধি। পরে যত অ্যাডভান্সে যাবো চেঞ্জেস বুঝতে পারবি কিসে আসবে, বাট আপাতত এইটুক তোদের বোর্ডের জন্য এরকমই দেবে, যে এরকম থাকবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করো। আরেকটা অন্য সিস্টেমে করে দেখি, এটা তো আগের দিনও করেছিলাম, একটা নতুন ভাবে কর তোরা দেখি। হয়েছে গোল, ওয়াও, সেই স্মার্ট বোর্ড আছে না, স্মার্ট বোর্ডে গোল আঁকলে দেখবি এরকম পার্সেন্টেজ দেয়, কত পার্সেন্ট গোল হয়েছে। আমারটা হচ্ছে 99%। আচ্ছা, ধর এটা একটা রিং আছে, ঠিক আছে, এবার এই রিং এর মধ্যে চার্জ আছে 99%। রিং এর মধ্যে চার্জ আছে। এবার আমাকে বলে দিল চার্জটা ইউনিফর্ম আছে, এই দেয় ইউনিফর্ম চার্জ, ইউনিফর্ম মানে কি, একদম সেম ভাবে বন্টিত, একদম সেম ভাবে বন্টিত আছে, মানে
কোথাও বেশি কোথাও কম এরম না, একদম প্রপারলি সব জায়গায় সেম ভাবে আছে। দেখ ইউনিফর্ম মানে হচ্ছে সব জায়গায় সেম ভাবে আছে। এখন তোরা বলবি যে ইয়েও তো তাই, ওই কনস্ট্যান্ট মানেও তো তাই, কনস্ট্যান্ট মানেও তো সেম, সব কনস্ট্যান্টের মান তো এক নির্দিষ্ট থাকে, সেম থাকে। কনস্ট্যান্ট আর ইউনিফর্ম দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি যদি বলি যে চার্জ কনস্ট্যান্ট, তার মানে কি চার্জ চেঞ্জ হবে না, মানে সময়ের নির্দিষ্ট, মানে সময় চেঞ্জ হয়ে যাবে কিন্তু চার্জ চেঞ্জ হবে না। কিন্তু আমি যখনই বলবো চার্জ ইউনিফর্ম, তখন ভাববি যে সব অবস্থায় সেম থাকবে। অবস্থায় সেম মানে ধর এখানে 5 কুলম্ব আছে, তাহলে সব জায়গাতেই 5 কুলম্ব থাকবে। তার মানে এই না যে চার্জ চেঞ্জ হবে না, চার্জ চেঞ্জ হয় 6 কুলম্ব হতে পারে, তাহলে সব জায়গাতেই 6 থাকবে। চার্জ চেঞ্জ হয় 10 কুলম্ব হতে পারে, সব জায়গাতেই 10 থাকবে, তখন আমি বলছি ইউনিফর্ম। কিন্তু যে আমি বলবো চার্জ কনস্ট্যান্ট, তার মানে কি ওখানে 5 কুলম্ব চার্জ ছিল, একদম সত্য ত্রেতা দাপর করলি সব যুগে ওখানে 5 কুলম্বই থাকবে, তখন আমি বলবো কনস্ট্যান্ট। কিন্তু ইউনিফর্ম মানে সব জায়গায় সেম, আর কনস্ট্যান্ট মানে সব সময় সেম, একটা সময় আর একটা জায়গা। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমি বলছি হচ্ছে চার্জ ইউনিফর্ম রয়েছে, বাংলায় তুই বলতে পারিস সুষমভাবে বন্টিত রয়েছে, সুষম, সব জায়গায় সমানভাবে বন্টন করা। এইবার আমি যদি বলি যে এই বিন্দুতে তুই ইলেকট্রিক ফিল্ড বা বল বের কর, পারবি করতে? তুই দেখ বাড়িতে করেছিস না? আচ্ছা এটা আরেকটু ইজি করে বোঝাই, এটা ডাইরেক্ট আসলে পারবি না, একটু ইজি করে বোঝাই। দেখ ধর এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এখানে আমি চারপাশে কিউ চার্জই রাখলাম, সেম চার্জ চারদিকে, ঠিক আছে? মিডিলে, একদম মিডিল মানে কি বর্গক্ষেত্রের কর্ণ যেখানে ছেদ করে সেটাই একদম কেন্দ্র হয়। এটা যদি কর্ণ হয়, এই মিডিলে ধর একটা চার্জ কিউ আছে, বোঝ ভালো করে, এই মিডিলে একটা চার্জ কিউ আছে, তাহলে এই কিউর উপর আমি তোকে নির্ণয় করতে বললাম যে এই কিউর উপর কতটা বল পড়বে, বার করতে পারবি? কর কর কর, এই তোরা ভিডিও দেখছিস, বার কর করতে বলছি, ও ভিডিও দেখছিস, কর। কি করব? শুন এরকম বাড়িতে পারিনি, এরকম করছিলাম পারিনি। সেম ওই বের কর না, ওই দাগ দাগ দিয়ে বের কর। আচ্ছা আমি একটা করে দিই, হ্যাঁ। তাহলে সময় নষ্ট হবে না। তারপরটাও করে দিও। আমাকে এখন আগে আমাকে বলছিল এটার উপর বের করো, আমি এর জন্য আমি দাগ কাটছিলাম, এবার এটার উপর, এবার এর উপর কে কে বল দেবে? চারজনই দেবে। তাহলে আমি এটা একে দিয়ে শুরু কর, সবই প্লাস আছে, তাহলে বিকর্ষণ, তাহলে এ কে কোন দিকে বিকর্ষণ করবে? এদিকে। এ কে কোন দিকে করবে? এদিকে। এ কে কোন দিকে করবে? ওদিকে। এদিকে। আর এ কে কোন দিকে করবে? এদিকে। এদিকে। বল হ্যাঁ কি না? একদম। যদি একটু পরিষ্কার করে আঁকি তাহলে কি হবে? দাঁড়া পরিষ্কার করে আঁক। বড় করে আঁক। হ্যাঁ মাঝে মাঝে একটু ব্লার হয়ে যায়। ব্লার হয়ে যাচ্ছে, ব্লার। মাঝে মাঝে শুডোর ফেস ফোকাস নিয়ে নিচ্ছিল, এটা ব্লার হয়ে যাচ্ছে। আর নিউট্রালাইজ হয়ে গেল। কিভাবে বল প্রয়োগ করবে? এই কিউর উপর রিপালস করবে, তাহলে ওটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। এই কিউ কে রিপালস করবে, এই দিকে যাবে। এই কিউ কে রিপালস করবে, এদিকে যাবে। এই কিউ কে রিপালস করবে, এদিকে যাবে। রাইট? এবার সবই তো কিউ, তাই আমি এফ বার করি, ই বার করি, এটার মানও ই হবে, এটার মানও ই হবে। হ্যাঁ কি না? হ্যাঁ। কারণ এখানে তো সবই তো কিউ, তাহলে এই কিউর উপর কত বল দেবে? ও এক কে এক, ই সবই এক, তাই ই চারদিকে হবে। তাহলে দেখ এই আর এই পরস্পরকে ক্যান্সেল আউট করছে, দড়ি টানাটানি খেলা হচ্ছে ভাব। এও এদিক দিয়ে ই দিয়ে টানছে, এও এদিকে ই দিয়ে টানছে, তাহলে কি কোনো এফেক্ট থাকবে? তাহলে এ কে ক্যান্সেল করে দেবে, এই সেম তো এখানেও সেম থাকছে, এও কে ক্যান্সেল করে দেবে। তাহলে আলটিমেটলি কিউ এর উপর নেট ফোর্স কত? 0 বললাম না? আলটিমেটলি কিউ এর উপর নেট ফোর্স 0 হয়ে যাবে। তাহলে আমার যদি একটা মিডিলে একটা চার্জ থাকে, আর ওই চার্জের চারিদিকে যদি ইউনিফর্মলি চার্জ ডেন্স মানে চার্জ থাকে, মানে ইউনিফর্মলি মানে সুষম, মানে চারিদিকে খুব সুন্দরভাবে চার্জ ঘিরে রয়েছে, তাহলে ওই চার্জের উপর আমার ইউনিট ফোর্স কত হয়ে যাবে? মানে নেট ফোর্স 0 হবে। নেট ফোর্স যদি 0 হয়, ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0 হবে। এখানে ই এর জায়গায় এখানে যদি এফ থাকতো, তাহলে ফোর্স 0 হতো, এফ ক্যালকুলেট করতাম, ফোর্স 0 হয়ে যেত। ফোর্স 0 মানে ইলেকট্রিক ফিল্ডও 0। ফোর্স এফ ইকুয়াল টু কি? ইনটু কিউ, হ্যাঁ কি তো? তাহলে এবার যদি ই বার করি, তাহলে এফ বাই কিউ, এফ 0 হয়ে গেলে টোটালটাই 0 হয়ে যাবে। এমন কি জিনিস? কথা ক্লিয়ার? তাহলে যদি কোনো একটা চার্জের চারিদিকে ইউনিফর্মলি চার্জ থাকে,
তাহলে সেই চার্জের উপর বল বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মান কত আসবে? 0। তাহলে এবার বল যে আগের বার যে আমি গোলাটা এঁকেছিলাম, আচ্ছা এই যে শোনো গোলা। না। বল। আচ্ছা কেউ যদি কোনো একটা হসপিটালে জন্ম নেয়, হ্যাঁ, এবার সেই হসপিটালে মরে যায়, তাহলে তার স্মরণ শূন্য হবে? ভাবার বিষয়। শোনো, এই physics হ্যাঁ, বই হ্যাঁ, কোন ঠিক কথা কোম্পানির? বলছি। হঠাৎ ভাবলি এতদিন পর? Physics বই কোন না, কোম্পানির? অন্য রুমে যদি ক্লাস মরে 10 এ তো আর কিছু 11 এ তো ভাবিস না। না না, এটা বলছে না, chemistry 0 স্যার হয়ে যাবে change net করলে worth। এবার সাতটাকে রাখছে। রাখছে। সাতটাও কিনতে পারিস। না স্যার বললো আমি 11 এ সবাইকে ছায়া পড়াই আর 12 এ সাতটা পড়াই। সাতটা কিনতে হবে। একটা ছায়া আছে, একটা সাতটা থাকে। ওই তো সাতটা- 7টা আছে। সাতটা আছে। সাতটা বই তুই মোটা শুধু আনতে ভুলে গেলি জানো? ও ঠিক আছে, অসুবিধা নেই। গুড্ডুর কাছে সেই ক্লাস 11 থেকে রয়েছে একটা দাদা দিন আছে না? পুরনো। 11 থেকে রয়েছে 12 এ দেখ, দোকানে যাবি, পুরনো বই যেটা কম দামে পাবি সেটা নিয়ে চলে আসবি। ছায়া সাতটা দোকান থেকে কিনবো না তো, তাহলে কারোর কাছ থেকে কিনবো। ও দোকান তো থেকে যা- দাম ধর, বেশি। যার দোকান কাছে থেকে পাবি না, ওকে বলবি তোর কাছে ছয়শো কি আছে দে, যা দেবে দিয়ে দেবে। তোর কাছে কি আছে বইটা দেখ। জাস্ট একটা সাপোর্ট। কথা বুঝতে পেরেছিস? যা মাল ম্যাটেরিয়াল পেয়ে যাবি, বইটা একটা জাস্ট ফাইনান্সিয়াল না, সরি, মানে মেন্টাল mindset সাপোর্ট। এর আগে তো কথা। বইটা খুলতে হয় একটু। হ্যাঁ? পরীক্ষার আগে তো হ্যাঁ, ওইটাই বললাম যে ওইটা একটু খুলে দেখে নিবি, ও দেখলে বুঝতে পারবি যে এগুলো সব পেয়ে গেছে। কথা বুঝতে পেরেছিস? ওটা জাস্ট একটা মেন্টাল সাপোর্ট আর কিছু না। যে কোনো একটা বই যা কম দামে পাবি। আমি বললাম তো বেশি খরচা করার দরকার নেই, একদম অতি পুরনো থেকে পুরনোতম বই, আকবরের আমলের বই পেলেও নিয়ে চলে আসবে। আচ্ছা আমার কাছে তো দিদি পুরনো বই রয়েছে, শোনো, সেটা সব যদি একসাথে 2018 পেয়ে যাই, মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার দিয়ে এখন কি করবি? এই কি বলতো? না না, মানে দুটোই ধরো একসাথে যখন হচ্ছে ভাগ হয়নি। ভাব, হ্যাঁ হ্যাঁ, এক অসুবিধা, আমার কাছে জিনিস। 18-19 সালের বই স্রেফ রয়েছে। মলাট দুটোকে ভাগ করেছিস, সালের আছে? কিচ্ছু চেঞ্জ হয়নি, পুরা এক। অসুবিধা। সেই জন্ম আমার কাছে জন্মান্তরে 19 না 18 সালের বই আছে। 1900 সম্রাট? 19 সালে। ভাই ভয় পেয়ে গেছিলাম। আরামে চলে যাবে। তাহলে আর কিনবো না ফিজিক্সটা? 18-19 সালে কে কার বই? আমার দিদি পুরনো কিনেছিল, সেই বই রয়েছে। ওরে বাপ রে বাপ, আমি তাই বলছি, আমি 20-তে Ancestral house। 19-এ এইচএস দিলাম, আমারই বই 20-19-এর ছিল, ও 19-এর কোথা দিয়ে পেলো? Ancestral বই। আমার কাছে ছায়ার ফিজিক্স বই পড়ে আছে, ওই ঈশানের নতুন বই মেলাবি, একদম ডিপটো। হ্যাঁ, আগের দিন যেন সম্রাট এক্সক্লুসিভে বলছিল যে এরকম আর্টস এর খুবই সিলেবাস পরিবর্তন হতে পারে, কিন্তু সায়েন্সের হবে না, কারণ কোনদিন? ওই যে ইনিট যেই হচ্ছে না, হ্যাঁ। এর কিন্তু জন্য কিন্তু এগুলো change বায়োতে হবে। যে ওরা- প্রত্যেক বছর কিছু না কিছু এই একটু তো, আধটু এখন add যুদ্ধ করে, চলছে, কিন্তু পড়াশোনা সিলেবাস করবে। চেঞ্জ হবে না। আচ্ছা ঠিক আছে, আবার টপিক এদিকে চলে আয়। সায়েন্স বলটা এবার বল, এনারা কাট করে দিও। ধর এখানে একটা চার্জ কিউ আছে। আমি বলছি 37 মিনিট থেকে আগে একটু কাট করো। ভিডিও দেখলে বোঝা যাবে। এইখানে বলতো আমি চারটে চার্জ রাখলাম, বই খুলে সব পাবে। চারটে চার্জ রাখলাম। পরের দিন বল। বসুন দেখি। এটা এরকম এনে এবার বলে এই মিডলের কিউর উপর কত ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড হবে? 0 শুধু আগের দিন 0 বলেছিলাম। বলেছিলাম। মনে কখন বললো? হ্যাঁ আগের দিন বল, অঙ্কতে উত্তর দে। অঙ্কতে তুমি উত্তর বললে দে। না, এই Answer দে, answer দে। Answer দে। ওইটার উপর ওই তো ওই হ্যাঁ ধরো এক্স অক্ষের উপর যেটা সেটা হচ্ছে মানে একটা দিয়ে একটা বিয়োগ করে দিতে হবে এরকম। হ্যাঁ, বল কি হবে? উত্তর বল। শুনতে একদিন গুড্ডু মনে থাকে যে Zero, zero হবে পড়িয়েছিলাম। তাহলে। জিরোই হবে, এখানে চার্জ তো সব কিউ আছে, হ্যাঁ, জিরো হবে। এইটা তো শেষ এ ওকে যে হ্যাঁ, ফোর্স বললাম দেবে, এ ওকে সেই ফোর্স দিচ্ছে, পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। এ কে যা দিচ্ছে এ কে তাই দিচ্ছে, হ্যাঁ জিরো হয়ে গেল। আগে উত্তর দিছি। এইবার বল, এইবার এটাকে আমি 4, এটাকে আমি 2 করলাম, এটাকে 3 করলাম, এটাকে 4 করলাম, এটাকে 5 করলাম। এইবার বল অ্যানসার দে। যখন কিউ 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 ইউনিফর্মলি চার্জ ছিল চার্জ করে গেছে। তখন 0, কিন্তু এবার আমি ইউনিফর্মলি চার্জ রাখিনি। এবার 2 রেখেছি, 3 রেখেছি, 4 রেখেছি, 5 রেখেছি। এবার বল এবারে 0 হবে না। কি করে দিল? ও চার্জ কমে গেছে। এই জন্য ঘুরাই দিছে। ঘুরাই দে, চার্জ কমে গেলে ঘুরাই দিলি, সোজা গো। হ্যাঁ গুড, তোর মতো ব্যাখ্যা করবি। হ্যাঁ বল ই বাবা। তো মুন্ডু বল বেরিয়ে বল গেল। ক্যালকুলেট বল। ওই 3 4 হবে 4 কিউ দেখ দেখি একটু বড় করে আগে। রুট ফুট আবার কত দেয়? আমার 4ই মনে হচ্ছে। আমারও তো 4 মনে হচ্ছে। আরে বাপ, জল। ওরে একটু root তো এনেছে। আকসো। এটা কত বলেছিলাম? 2 কিউ, এটা কত বড় লিখি? 3 কিউ, এটা গরম করে রাখি কেন 4 আমি কিউ, রাইলো। এটা 5 কিউ, কিউ। মিডিলে কিউ। হ্যাঁ পানি পানি। এটা কি? পানি। ওই, 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 ওই। এবার দেখ A5 এখান থেকে ক্যালকুলেট কর। A5 কিউ একে কি করবে? রিপালস করবে এদিকে পালস করবে। কত? হ্যাঁ। 5F একদম একদম না, আমরা ই দিয়ে পড়ছি এখন, ই পড়ি 5E। 5E এ কে এইদিকে দেবে, কত দেবে? 3 3 এ কে নিচের দিকে দেবে কত? 2 এ কে উপর দিকে দেবে 4 হলো। এবার যোগ বিয়োগ কর, এদিকে 4E নিচে 2E, তাহলে আলটিমেট কোন দিকে বেশি? উপর দিকে তাহলে উপরে কত থাকবে? 2 2E। এটা মুছে দে। কি এবার এদিকে 5E এদিকে 3, তাহলে এদিকে কত যাবে?
এদিকে বেশি, হুম, তাহলে টুই। এদিকে 2 থাকবে। বুঝতে পেরেছিস? সিম্পল যোগ বিয়োগ করে দিলাম কিন্তু, যে ও ওদিকে 2 নিউটন দিয়ে টানছে, আমি 5 নিউটন দিয়ে টানছি, তাহলে আমার দিকে 3 নিউটন বেশি থাকবে। আমি ওই জন্য প্রথমে বার করলাম, দিয়ে যোগ বিয়োগ করে দিলাম। তাহলে 2 90 ডিগ্রিতে আছে, তাহলে আলটিমেট রেজাল্টেন্ট কত থাকবে? 2 রুট কেন 2 রুট স্কয়ার 80 ও হ্যাঁ √8 2√2 তাহলে এ কোন দিকে বল অনুভব করবে? এইদিকে কি মানে বল না, সরি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি মানে কি 2√2 খেল কত? এটা f দিলে 2√2 f হতো। বল বুঝে কি না বুঝে? বুঝি ক্লিয়ার? আমি সময় না জল খাচ্ছিলাম, লাস্টে ইশারা হাসাচ্ছিল, এই লাস্টের জায়গাটা একটু বলো না। কোন কোথা দিয়ে বলবো বল? প্রথম প্লাস মাইনাস বুঝতে পেরেছিস? আবার একবার প্রথম দিয়ে বলে দিচ্ছি, মাইনাস বুঝতে পারিস না? প্রথম দিয়ে বলে দিচ্ছি। মিডলে কিসের চার্জ আছে তো q, কথাটা বলে মিডলে চার্জ আছে q, তাহলে এই 3q এর উপর কত কত কি দেবে? 3 3, হ্যাঁ বল এই 2q এর উপর শুধু 2 2 2 হ্যাঁ এই 5q এর উপর 2 5e 5 কেন 5q 3 এর উপর দিচ্ছে? এই তো ও মাঝখানে q এর উপর, আচ্ছা আচ্ছা 3 এর উপর দিলে তো 15 হয়ে যেত। হ্যাঁ আর আরেকটাকে বাকি রইল 4q, তাহলে কত দেবে? 4q দেবে হচ্ছে 2q 4 এই q এর উপর কত দেবে? 4ই দেবে 4ই দেবে। হলো? হ্যাঁ এবার দেখ, এইটা তো একই রেখায়, হুম তাহলে এদিকে 2 এদিকে 4, বেশি কোন দিকে? উপরে উপরে কত বেশি? 2 বেশি। তাহলে এটা মুছে দে, দিয়ে উপরে শুধু 2 লিখে দে। ও আর উপরে 2 কেন? এবার বল এদিকে 5 এদিকে 3 কোন দিকে বেশি? 5 এর দিকে বেশি। কত বেশি? 2 বেশি। তাহলে এখানে 2 লিখে দে, এটা মুছে দে। তাহলে এইখানে 2, এই পাশে 2, হ্যাঁ কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে 90 আছে। ডিগ্রি। তাহলে মিডলে রেজাল্টেন্ট কত থাকবে? 2√2 ও সরি ও সহজই তো। এ বল জিজ্ঞাসা করলে 2√2 f হয়ে যেত। বল ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম একই না? হাগুর মতো প্রিয়। এটা জাস্ট তোদেরকে ভ্যারিয়েশন দিচ্ছি, ভ্যারিয়েশন, ক্যালকুলেশন সেম, জাস্ট আমি শর্টে মানে তোদেরকে ওই তোরা কি পরীক্ষা আসলে এইভাবে করবি যে 3 একে এদিক দেবে, ডাইরেক্ট করবি যে এই পাশে 3 আছে এই পাশে 5 আছে, তাহলে এদিকে বেশি এদিকে হ্যাঁ 5 5 এবার বেশি থাকবে, এদিকে 2 আছে এদিকে 4 আছে, তাহলে এদিকে 4 এদিকে 2 বেশি দেবে, বেশি। ব্যাস এদের রেজাল্টেন্টেই খেল খতম। এরকম Fort- এমসিকিউ আসবে। হ্যাঁ এই সবই পরীক্ষায় বোর্ডে দেয়, এই ডায়াগ্রাম এই সবই বোর্ডে দেয়। আর Just তোদেরকে এটা আমি আলাদা হবে। আমি মানে একটা একটু পিডিএফ বলবি? গ্রুপে এগিয়ে চ্যাপ্টার দেখা। শেষ হয়ে গেলে, তারপর দেখবি কেমন কিরকম চ্যাপ্টার শেষ হয়ে গেলে গ্রুপে এগিয়ে ছবি এঁকে। WBJE আর NEET। হচ্ছে না নিট না Joint জয়েন্ট entrance। নিটে পাতি মাল দেয়, নিচে নিটে পাতি থিওরি রিলেটেড জিনিস দেয়, আমাদের ফিজিক্সে ক্যালকুলেশন বেশি নিতে থাকে। ফিজিক্সের মানে পার্টটায় তুলনামূলক Theory একটু related কঠিন বেশি হলেও কেমিস্ট্রি সবচেয়ে সহজ Chemistry, হ্যাঁ। ফিজিক্সও সহজ থাকে Physics- তুলনায় যেই যেই থেকে। না যারা নিটের স্টুডেন্ট হয় তাদের তুলনায় মানে তারা তো যে বায়োটা বেশি জোর দেয় ফিজিক্স কেমিস্ট্রিটার তুলনায়, সেখানে ফিজিক্সটা ধরো একটু চাপ হয়ে ওইটাই যায়। ওদের বায়োটা যেহেতু মেন ফোকাসে থাকে, ওদের থিওরিটিক্যাল কনসেপ্টটা বেশি লাগে। যেমন ওই তোদেরকে তড়িৎ ক্ষেত্র পড়ালাম না, ওরা একটু ম্যাথ করে না, না, ফিজিক্সের ম্যাথ গুলো ওদের একটু চাপে হয়ে যায়। নিউমেরিক্যাল ওদের বেশি থাকে না, নিউমেরিক্যাল থাকলে এসব আতিপাতি নিউমেরিক্যাল থাকে। কথা বুঝলি তো? কিন্তু চ্যাপ্টার নিট তুলনামূলক অনেক সহজ ক্লিয়ার করে। সহজ, এটা অনেক মানে সহজ। যারা যেই আরে দেয় যেই ইন্ডিয়ার টাফেস্ট এক্সাম না না, সেখানে না, আফটার ইউপিএসসি, হ্যাঁ আফটার UPSC ইউপিএসসি। এবার আচ্ছা গাঁও গাঁও নাকি বন্ধ হয়ে গেছে? ইউপিএসসি না আর না যেই তুলনামূলক যেই টাফ যে এজের তুলনায় ইউপিএসসির ইউপিএসসি এন্ট্রান্স টেস্ট না, ইউপিএসসি হচ্ছে তোর মানে Civil একটা service exam। সার্ভিসের জন্য তুই পরীক্ষা দিচ্ছিস, আর এটা এন্ট্রান্স টেস্ট। হ্যাঁ মানে এই মানে এই ইউপিএসসি ক্লিয়ার করলে কি তুই চাকরি পেয়ে গেলি, লাইফ সেট হয়ে গেল। কিন্তু যেই ক্লিয়ার করলে তোর নেক্সট স্টেজের স্ট্রাগল শুরু হবে আবার আইআইটি তে যাওয়ার পর। হ্যাঁ। এই না যে তোর আইআইটি মানে পেয়ে গেলি, যেই ক্লিয়ার করলি লাইফ সেট হয়ে গেল, না, তার পরের স্টেপের লড়াইটা বাকি আছে। যেইটা এটা প্রুফ করে যে তুই লড়াইয়ের জন্য প্রস্তুত। এলিজিবল। আর ইউপিএসসি বা যে কোনো রকমের চাকরির পরীক্ষা এটা প্রুফ করে যে তুই জিতে গেছিস। কথা বুঝতে পারছিস? এই জন্য মানুষের না এখন এই সোশ্যাল মিডিয়া চক্করে পড়ে মানুষের মানে মাথার মধ্যে একটা হাওয়া ক্রিয়েট হয়ে গেছে যে আইআইটি পেয়ে গেছে, আইআইটি না একটা সেরা একটা আইআইটির জার্সি নিয়ে ঘুরে বেড়াবো, লাইফ সেট ঘন্টা। হলে তুমি আসল খেলা তো এখন আইআইটি তে হবে। না তুমি হলে সাধু বাবা হয়ে যেতে পারো আইআইটি থেকে। ফিজিক্সের সাধু বাবু। হতেও তো পারো, নেতাও হয়ে যেতে পারি। বয় নমো। হ্যাঁ নেতা হয়ে যেতে পারো। এ ওই যে নেপালে একজন নেতা হয়েছে না? কেন এই কেজরিওয়াল? প্রধানমন্ত্রী কেজরিওয়াল। হয়েছে। কেজরিওয়াল না? প্রচুর আইআইটির নেতা আছে। নেপালে প্রধানমন্ত্রী তো ইস্যু সাধু বাবা কি বলে ওম কুলম বয় নমো। বাদ দে, এদিকে আয়, টপিক আয়, আউট অফ দ্য টপিক যাস না, ঠিক আছে? কেজরিওয়াল কোথা থেকে আইআইটি করেছে? মধ্যপ্রদেশ। খড়গপুর। আমাদের এই খড়গপুর খড়গপুর থেকে। বাবা কেজরিওয়াল বিরাট শিক্ষিত লোক। ওই আর ওই যে আরে আরেকটা আছে না আমাদের পার্টির মোদি। রাগাত চাড্ডা, ও রাঘব চাড্ডা, হ্যাঁ ও আইআইটি এর না, ওটাও শিক্ষিত।
হ্যাঁ ও তো জেনুইনলি মানে ওর তুই যে কোনো স্পিচ শুনবি বোঝা যায় ও মানে একদম আমার দুই পার্টিতে বেশিরভাগ লোক শিক্ষিত দেখে মনে হয়। না ওটা দেখ শিক্ষিত সবাই পোদ্দার। এবার তুই বলবি যে না চা বেচে শিক্ষিত কি করে হতে পারে আমি একাডেমিক আমি হয়তো বললে যে আমি একাডেমিক শিক্ষিত মানে যোগ্যতাটা না হ্যাঁ। মানে বেস হিসেবে বেশি ম্যাটার করে এখানে। হ্যাঁ এবার কি যারা একাডেমিক শিক্ষিত কি আছে তারা সচরাচর পিঠ থেকে না যাওয়া অবধি এইসব নিয়ে ভাবে না। ইউনেস্কো তার থেকে নিয়ে তোর আমার ব্যবসা পয়সা ভালো কি চলছে লাগে, হ্যাঁ? তুই কেন অন্য কিছু ভাববি যে আমি এটা করি ওটা করি ও শুধু আম্মা, আজকে আম্মা, রাত্রে জানো তুই আমি যদি কি আজকে স্বপ্ন দেখেছি? ক্লাস মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করলি আজকে 11 এ রাত্রে দুর্দান্ত স্বপ্ন রেজাল্ট করলি 12 এ দুর্দান্ত রেজাল্ট করলি আরে, তোর আগের মাথাতে দিন- আসবেই না যে আমি একটা ব্যবসা করে আমি নেতা হয়ে যাই তোর মনে হবে যে ভাই আমি একটা ভালো কলেজ পাস করব আইআইটি তে যাব ফুল পিএইচডি করব ফুল একদম রিসার্চ করব একাডেমিক্স নিয়ে এই থাকবো। তো করে ঘুমাইছি গন্ডগোলটা হবে কখন ছাড়, এক- যখন তুই আরে, একাডেমিক্স আমি থেকে দেখছি। একাডেমিক্স এর লাইফ চড়তে যাবে ও তখন তুই ভাববি কি? বলেছিস, আমি বলেছি, ঠিক। Yes, ভাই, ও সুমন দা, আমার আজকে একসাথে জানো রাত্রে আমি কালকে কি বড় স্বপ্ন বাজার যাবো। দেখেছি শোনো না, আমি এই একটা রাঘব ভিডিও চাড্ডা যে দেখেছিলাম। বাড়ির লোক তারাও ভেবেছে যে ও মানে এই নিয়েই পড়াশোনা করে কিন্তু ওর ইন্টারেস্ট ছিল এই ইয়েতে রাখাচ্ছ দেখ ও হচ্ছে অপোজিশন পার্টির মধ্যে এমন একজন ব্যক্তি যে জেনুইন অপোজিশনের দায়িত্ব পালন করে। অপোজিশনের দায়িত্ব কি? একজন রুলিং পার্টি একজন অপোজিশন পার্টি। অপোজিশনের দায়িত্ব হচ্ছে যে প্রপার কিছুই না, সমাজের মধ্যে অনেক লুপ হোল আছে, ও MLA সেই লুপ হোল গুলোকে ও লুপ হোল গুলোকে তুলে নিয়ে এসে এটা সবার সচক্ষে রাখা, সেটাকে সলভ করার চেষ্টা করা। এটাই হচ্ছে বিরোধী কাজ, প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। যে আমি তোর বিরোধিতা করছি, কিসে বিরোধিতা করবো? আমি তো উল্টো পাল্টা জিনিস বলতে পারি না যে ভাই তোর এই জিনিসটা তুই ভুল করছিস, যেটা এটা ঠিক জনতার কর। কাজে লাগবে। হ্যাঁ, তো রাঘব চাড্ডা এমন একজন ব্যক্তি সংসদে যে এই কাজটা একদম দায়িত্ব সহকারে অপোজিশনে করে যাচ্ছে। এটা আমাদের পিএম হওয়ার মতো পার্টির লোক। না, PM হওয়ার মতো। কেন? রাঘব PM চাড্ডা আমাদের পার্টির লোক। কেন? আচ্ছা, চলে এদিকে চলে, বলে এদিকে এটা চলে। কেন তোমার? সুমন দা, না, এটা একটু বলে দাও না। আর তো স্বপ্নটা শুনতে চায় না। আরে শোনো না, আমার স্বপ্নটা কেন? একবার। PM মোদিজি হতে গেলে খালি আর নিচে তো স্বপ্ন কাজ হয়। স্বপ্নের তোর এই মোদিজির মতো এই লোক না। APJ আব্দুল কালাম না, কি বলেছে PM জানিস? হতে কারা পারবে? সেটা PM তুমি হতে ঘুরিয়ে পারবে দেখো, মোদির সেটা মতো স্বপ্ন লোক। না, যেটা এটা তুমি জেগে দেখো, ক্ষমতার না, মতো। যেটা তুমি কেজরিওয়াল হতে পারবে না। যেই স্বপ্নটা কেজরিওয়াল দেখার জন্য তোমার ঘুম কেন আসে তোমার না শিক্ষিত লোক রাতে। বোঝাচ্ছে না? সেটা। শিক্ষিত লোক তাহলে তুই স্বপ্ন কেন জীবনে দেখছিস? হতে পারবে না, আরে কোনো শোন না, dream তুই boy। হাসবি। জীবনে হতে পারবে না। না না এরকম না যে ওইটা না যে যে এখানে ভাই, হতে পারবে না না এখন মানে যুদ্ধ চলছে। এলিজিবল হওয়ার মতো আমি সেটা বলছি তারপরে যে হওয়া উচিত বা এরকম কিছু তোমার কাছে আমি মনে হয়? দেখছিলাম detective, হ্যাঁ, মানে সুশান্ত বুঝলাম। সিংয়ের, না এই যে এইখানে হতে পারবে না এই ব্যাপারটা আমি বলছি না যে যতই করে লিখো হতে পারবে না এটা না, যে হওয়া উচিত আমি সেটার কথা বলছি যে বা ওনার কাছে যোগ্যতা আছে এইটার কথা আজ বলছি। রাখতে হয় চাইটা সে তো এই না, দেখ এখন শুধুমাত্র যদি- যোগ্যতা আছে বলে যে আমি তাকে by প্রাইম chance মিনিস্টার বলে কোনো মানে missile- হলে ভালো হতো। হ্যাঁ এইটার কথাই বা- বলছি। না, না, সেটা একদমই বোকা কথা। প্রাইম মিনিস্টারের সাথে একাডেমিক যোগ্যতার কোনো ধারণা নেই, থাকলে ভালো, না। না থাকলে যায় আসে না। পরের দিনই আব্দুল যদি তোকে থাকে দেখে- পরের তাহলে দিন ভালো। নিউক্লিয়ার অ্যাসিড যে কোনো একটা সমাজের প্রতিনিধি হতে গেলে চালাচ্ছে। সে প্রাইম মিনিস্টার তো অনেক দূরের প্রতিনিধি, না, একটা বিধায়ক হতে গেলে হ্যাঁ। তার কিছু একটা কোয়ালিটিস থাকা থাকে, জনপ্রতিনিধিত্ব করা। আর জনপ্রতিনিধিত্ব কোনো স্কুল কলেজে পড়াশোনা করে শেখায় না। না। তাই জনপ্রতিনিধির রেজাল্ট কোনো কাজে লাগে না। মানে তার গ্রাউন্ড মানে এই না যে রেজাল্ট থাকলে সে ভালো না, সেটা না। রেজাল্ট থাকলে থাকলো, দ্যাটস নট ম্যাটার। জনপ্রতিনিধি হতে গেলে তোকে প্রতিনিধিত্ব আরে করতে হবে, আব্দুল, চুপ রে। আর সেটা কোনো স্কুল আব্দুল কলেজ তো একটা কোনো ছিল। ইনস্টিটিউশনে শেখায় না। তাই তুই যদি ভাবিস যে না, ও এখন একটা হয়েছিল। এমএলএ হয়েছে, ও তো পড়াশোনা কিছু আবু, করতে পারে না, তাহলে আবু। কি আসে যায়? ও ফিজিক্স পারে না, দারোগা কেমিস্ট্রি পারে না, বাবু। ও ম্যাথ পারে না, ও হিস্ট্রি পারে না, কিন্তু জনপ্রতিনিধি ও প্রতিনিধিত্ব করতে পারে, ফাইন, খুব কিন্তু ভালো। নিজের মধ্যে শিক্ষাগত হাম্বা যোগ্যতা থাকলে হাম্বা যোগ্যতা হাম্বা ভালো করতে পারবে। সেটা কি করবে? ওটা একটা হাম্বা প্লাস হাম্বা পয়েন্ট। হাম্বা করে, সেটা কি করতে পারবে? মানে ও একজনের নিজে ভিতরে যদি শিক্ষা থাকে না সে জিনিসটাকে আরো ভালো করে বুঝতে ইউটিলাইজ পারবে, করতে পারবে। বুঝতে পারবে। এবার তার একটা নেগেটিভ পয়েন্ট কি থাকে? যদি সে শিক্ষিত হয় না, শিক্ষিত লোকেদের একটা নেগেটিভ পয়েন্ট, বা এটা অ্যাকচুয়ালি নেগেটিভ পয়েন্ট না, এই ফিল্ডে মানে জনপ্রতিনিধি অশিক্ষিত হিসেবে না- নেগেটিভ পয়েন্ট হচ্ছে ওদের সবসময় একটা বাইপাস থাকে, হ্যাঁ, হ্যাঁ। যে আমি যদি ভোটে হেরে যাই আমি এটা করব, বা যদি জিতে যাই তাহলে তো জিতে গেলাম, যদি হেরে যাই তাহলে এটা করবো। ও ডেডিকেটেডলি জীবনে ওই কাজটা করতে পারবে না। এক শিক্ষিত মানে কি? সে একাডেমিক শিক্ষিত, হ্যাঁ। হ্যাঁ কি না? তার তো একাডেমিকের সাথে রিলেশন প্রচুর স্ট্রং। এখন সে মনে করলো যে আমি জনপ্রতিনিধিত্ব করবো, অ্যাজ এ এমএলএ, অ্যাজ এ এমপি, যেভাবেই হোক না কেন, বা অ্যাজ এ কাউন্সিলর আমি জনপ্রতিনিধিত্ব করব। তার মানে সে তার ফিল্ডের বাইরে গিয়ে ভাবছে, হ্যাঁ। তাই তো? এবার সে ইলেকশন দাঁড়ালো, টিকিট পেলো, ফেমাস আছে, দাঁড়ালো। এইবার তার মাথায় না অলওয়েজ এটা চলবে যে যদি জিতে যাই তো ভালো, যদি না জিতি তাহলে কি করব, তার ব্যাকআপ প্ল্যান অলওয়েজ ভেবে রাখবে। ওই যে তার জন্য ডেডিকেটেডলি কোনো শিক্ষিত ব্যক্তি কোনোদিনও রাজনীতি করতে পারবে না, কোনোদিনও না। আমাদের ইয়েকে ধর, প্রধানমন্ত্রী ওই আবাদুজাকে ধর, আমরা চিনি। ভোটে দাঁড়ালো, হেরে গেল, সরে গেল, কেউ পারবে না করতে। তাই এখন যদি আমরা aspirate- ভাবি যে যদি শিক্ষিত লোক, যদি আমাদের অনেকে এই কথাটা বলে
যে বিধানসভায় শিক্ষিত লোক কেউ নেই, বা যদি আমাদের মেন যারা ফেস তারা যদি শিক্ষিত হতো খুব ভালো, কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। যদি আজকে মোদি যদি আইআইটিয়ান হতো তাহলেও এই জায়গাতেই থাকতো। কথাটা বুঝতে পেরেছি? ওনার এফেক্টটা আইআইটি অবধি, কিন্তু উনি যখনই ওনার ফিল্ড চেঞ্জ করে চলে আসলো, একটা ক্রিকেট খুব ভালো গেল, এখন সে যদি হকি খেলতে যায় তার হয়তো ক্রিকেটের নলেজ কিছু কিছু লাগতে পারে, কি করে টিম ম্যানেজমেন্ট করতে হয়, কি করে এই করতে হয়, কি করে, কিন্তু তার মানে যে সে হকি ভালো খেলবে সেটা তো না। খেলতে পারে পারে, যেমন ক্রিকেটাররা দেখি ফুটবলও ভালো গেল, কিন্তু তার মানে এখন এই না যে সে ন্যাশনাল লেভেলে ফুটবল খেলতে চলে যাবে, সেটা তো না। পারে পারে, তার ক্রিকেটের নলেজ আছে, এখন সে সেই নলেজটা এই ফিল্ডে হয়তো কিছু কিছু কাজে লাগাতে পারবে, কিন্তু তার দৌড় ওই ক্রিকেট অবধি। তো একাডেমিক্স আর রাজনীতি পলিটিক্স এটার মধ্যে কেউ কখনো গোলাবি না। একাডেমিক্স ভালো থাকলে ভালো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নেই। তো স্বপ্নের কি হলো? কথাটা বুঝতে তারপর পেরেছো? বলছি। স্বপ্ন স্বপ্ন বেশি কথা বলবো না। পছন্দ আবার স্বপ্নটা একবার শোনো না, আমি তোর ঘুমিয়েছি আর স্বপ্ন স্বপ্নে দেখেছি শুনতে চায় না। ওটা মমতা pause করে রেখেছিস তো? বন্দ্যোপাধ্যায় মারা গেছে। এই পজ করো ওটা আগে। বলিস না, ভালো। প্লেনে শোন, করে এটা crash অ্যাড করে খেয়ে। দিও, এই যে এই রাগাত কাড্ডার ডাইরেক্টর। আচ্ছা ঠিক আছে, ভালো, বাদ দে, এদিকে ফিরে আয়। তো যে কটা এক্সাম্পল করালাম ওইটুকু ক্লিয়ার। এবার এখানে আরেকটা টাইপের এক্সাম্পল দেখ। জাস্ট আমি তোদের দেখ পড়াবো সেমি জিনিস, জাস্ট থিঙ্কিং প্রসেসটা আমি একটু চেঞ্জ করতে চাইছি, যে আগে এইভাবে ভাবছিলি এখন এইভাবেও ভাবতে পারিস। মনে কর আগে কি ছিল, এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ, তাহলে আমি যদি মিডিলে একটা কিউ চার্জ রাখি তাহলে এর উপর নেট ফোর্স কত হয়ে যাচ্ছিল? জিরো। জিরো। নাকি না? এইবার তুই এই কিউটা সরিয়ে দে, এবার বল নেট ফোর্স কত? জিরো হবে না। সে তো বুঝতেই পারছি কি হবে? কত হবে। কিউ কেন এটা তো জিরো হয়ে যাচ্ছে, আর এটা এই কিউটা দেখ রয়েছে। এই কিউ আর এই কিউর জন্য তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকবে? শুধু এইটা আর এইটার জন্য যা দেবে, তাহলে এর উপর কি ফোর্স দেবে? ই এফ দেবে, ব্যাস মিটে গেল। কথা বুঝতে পেরেছি? দেখ এইটার এইটা সিম্পল, মানে কি যে দুটো চার্জ এর মধ্যে কি বল থাকবে, তাই তো? এ কে ক্যান্সেল করে দিচ্ছে, বাকি পড়ে রইলে এই দুটো, তাহলে এই দুটোর মধ্যে কি চার্জ? এফ কিউ কিউ ওয়ান কিউ টু বার স্কয়ার, মিটে গেল, ঝামেলা শেষ। কথাটা বুঝতে পেরেছি? এবার সেম তুই আমাকে বলে যে এটা দিল, ঈশান শুধু এই ঈশান কি করছিস রে? আমার না ভীষণ অসহ্যকর লাগছে। একবার করে সফটওয়্যার আপডেট দিচ্ছি। সের পিছনে নিয়ে সফটওয়্যার ঈশান। আপডেট দিচ্ছি। বাড়িতে নেট ফোন পাইছো করে। ফ্রিতে? ধর এইখানে পজিটিভলি চার্জ ইউনিফর্ম চার্জ আছে, ওগুলো কি প্লাস না পাখি উড়ে যাচ্ছে? ইউনিফর্মলি চার্জ আছে, ঠিক আছে? এবার আমি যদি মিডিলে কিউ রাখি, যদি আমি মিডিলে কিউ রাখি, তাহলে বল নেট ফোর্স কত হবে? জিরো হবে। জিরো হবে। জিরোই হবে। এইবার ভাব আমি এইটুকু জায়গার চার্জ সরিয়ে দিলাম, আপ বলবে এটা, এইটুকু জায়গার চার্জ সরিয়ে দিলাম, এবার কত পড়বে চার্জ? সোচো সোচো। তাও তো শুনলে জিরোই তো হয়। কেন জিরো? এতক্ষণ তো এ কে এ পাশে দিচ্ছে, এ কে পাশে দিচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু এই দিকেরটা যেই সরিয়েছি, এই পাশে দুটো যে তাহলে তো প্লাস, এর ঠিক উল্টো দিকে ভাব। হ্যাঁ সেটা তাহলে না আমি ভাবছি তাহলে এই যে এই রিজিয়নটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি, সরিয়ে দিয়েছি, তাহলে এই রিজিয়নটা যে এইটুকু জায়গায় যে চার্জ রয়েছে সেই চার্জটার ফোর্সটা তো একে দিচ্ছে, এটা তো ক্যান্সেল আউট করতে পারছে না, এই চার্জটা দিকে যাচ্ছে, চলে চলে যাবে। তাহলে এইটুকু চার্জ একে কতটা চার্জ দিতে পারে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ কি না? এবার এখানে তো আমি বলতে পারছি না যে শুধু কিউ চার্জ রয়েছে, আমি ধরে নিচ্ছি টোটাল এই যে রিংটা আছে এই রিং এর চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, আমি ধরে নিলাম, ঠিক আছে? আর এটার ধর আর ব্যাসার্ধের একটা রিং, স্মল আর ব্যাসার্ধের একটা রিং। এবার আমি সেম কোশ্চেন দিলাম যেটা বর্গক্ষেত্রে দিয়েছিলাম, এখানেও সেম কোশ্চেন দিলাম যে ভাই পুরোটা যদি ইউনিফর্ম চার্জ থাকে তাহলে নেট চার্জ জিরো হবে, কারণ এ দিক থেকে যদি এফ বল দেয় এও উল্টো দিক থেকে এফ বল দিচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ইউনিফর্ম মানে হচ্ছে সব দিকে সেম আছে, তাই যেদিকেই বল দিক না কেন উল্টো দিক থেকে এসে ক্যান্সেল করে দিয়ে চলে যাচ্ছে, সেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হোক আর বল হোক। কিন্তু আমি যদি একটা সার্টেন পয়েন্টের এইটুকুর চার্জকে যদি আমি সরিয়ে দিলাম, বাকি সব জায়গায় চার্জ আছে, কিন্তু বাকি সব জায়গায় চার্জ আছে, আমি শুধু ওইটুক পার্টের চার্জকে সরিয়ে দিয়েছি, ওই যে ওইটুক পার্টের চার্জকে সরিয়ে দিয়েছি, এইবার কত হবে কি করে বের করবো? তাই এই চার্জগুলো ওই যে ভাঙা জায়গাটা দখল করবে না? হ্যাঁ মানে বাকি যে না না, চার্জ আমি ভাব এখান থেকে এনে কেটে দিলাম এই রিংটা এইটুকু নেই, এরকম ইউ এর মতো মিডিলে চার্জ নেই, তাহলে এবার বল এনে আপ বলবে এটা তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যেইটুকু বাদ দিয়েছি
ঠিক উল্টো দিকে যে এর এইটুকু পোর্শন, এই পোর্শনে যেই চার্জটা রয়েছে সেই চার্জটা একে যে ফোর্স দিচ্ছে সেইটুকু ফোর্সই এ ফিল করতে পারবে, বাকি তো সব এদিক ওদিক দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। শুধু এইটুকু জায়গায় যে চার্জ রয়েছে, তাহলে এইটুকু জায়গায় কত চার্জ রয়েছে আমি জানি না। আমি ধরে নিচ্ছি স্মল চার্জ ডিকিউ রয়েছে, ধরে ক্ষুদ্র চার্জ, সে আমরা ছোট আগে পড়তাম ছোটবেলায় যে আমি যখনই ক্ষুদ্র জিনিস ধরবো ডিকিউ ডি দিয়ে ধরবো আমরা। তাহলে আমি ধরে নিচ্ছি এইটুকু জায়গায় কতটা চার্জ রয়েছে, শুধু এইটুকু জায়গায় কতটা চার্জ রয়েছে, ঠিক আছে? তাহলে এবার এইখানে রয়েছে ডিকিউ চার্জ, এখানে কিউ, তাহলে আমার এফ ইকুয়াল টু আমি কি বলতে পারি বল এবার, এফ ইকুয়াল টু কে ইনটু ডিকিউ ইনটু কিউ, এটা ক্যাপিটাল কিউ হবে, ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার। কেন আর স্কয়ার কেন? কারণ এখানে তুই যেখান থেকে ডিসটেন্স থেকে ব্যাসার্ধের সমান হবে তাই আর স্কয়ার, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে আমার বলের মান, তাই তো? এইবার এইখানে ডিকিউর মানটা কত হবে, মানে এইটুকু জায়গায় কতটা চার্জ রয়েছে আমি কিভাবে বুঝবো? এটা যদি আমি পুরো বৃত্ত কল্পনা করিস তাহলে এর পুরো পরিধি কত হবে? 2 পাই আর। বৃত্তের পরিধি পুরোটা 2 পাই আর, হ্যাঁ কি না? একদম। তাহলে 2 পাই আর এ কতটা চার্জ রয়েছে টোটাল? কিউ। আচ্ছা কিন্তু বৃত্তটা তো পুরোটা নেই, তাহলে 2 পাই আর হবে কেন? ধরে নেই জায়গাটা পুরোটা রয়েছে। আচ্ছা আচ্ছা, আরে তুই সায়েন্স স্টুডেন্ট ধরে নিবি। কথা বুঝতে পেরেছিস? বা তোরা এইভাবেও ভাবতে পারিস এইটা পুরোটাই একটা নেট রয়েছে, এখানে 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 এরকম রয়েছে, তুই গেছিস তোর আছে? ও দাঁড়িয়ে যাচ্ছে পেছন দিকে। এরকম আছে, এরকমও ধরতে পারিস, যেভাবে খুশি ধর। মানে চারদিকে একটা চার্জ আমি রেখে দিয়েছি, চারদিকে গোল্লা করে একটা চার্জ রেখে দিয়েছি, কথা বুঝতে পেরেছিস? তাহলে 2 পাই আর পরিধিতে কতটা চার্জ রয়েছে? কিউ তাহলে একে রয়েছে, কিউ বাই 2 পাই আর। তাহলে ডিকিউ তে রয়েছে, কিউ ইনটু ডিকিউ। কিউ, হ্যাঁ কিউ। না ডিকিউ তে রয়েছে না, এইটুকু দৈর্ঘ্য ধর ডিএক্স ধরে নে। তাহলে ডিএক্স এ কতটা চার্জ রয়েছে? কিউ কিউ ইনটু ডিএক্স। ইনটু ডিএক্স, হ্যাঁ কিউ। এটা তাহলে এটাই সমান সমান ডিকিউ না? হ্যাঁ। কেন? কারণ এইটা যদি এই দৈর্ঘ্যটুকু যদি ডিএক্স হয়, এই যে বুঝতে পারছিস? এই দৈর্ঘ্যটা যদি ডিএক্স হয়, তাহলে ডিএক্স এ কত পরিমাণ চার্জ আছে? ডিকিউ পরিমাণ আমি ধরে নিয়েছি, যে ধরি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, তাতে চার্জ রয়েছে ডিকিউ। তাহলে আমি পাতি ঐকিক নিয়মে বার করব যে 2 পাই আর পরিধিতে রয়েছে কিউ, একে রয়েছে কিউ বাই 2 পাই আর, আর ডিএক্স এ রয়েছে কিউ বাই 2 পাই আর ইনটু ডিএক্স, এটাই ডিকিউর মান। তাহলে ডিকিউর জায়গা মান বসিয়ে দে, কে এখান থেকে না একটা নাগরদোলনা লাগছে। প্যারিসের নাগর প্যারিসের নাও তো? অনেক আমার তো না। নাগর না দেখ এটা, ও দেখ ঠিক লিখেছি, প্যারিসে লন্ডন থাকে। কে ডিকিউ এর জায়গায় কত বসলো? প্যারিসে আইফেল টাওয়ার, লন্ডন কিউ বাই 2 পাই আর কেমস ইনটু ডিএক্স, ডিএক্স আগে কিউ ছিল কিউ স্কয়ার হয়ে গেল, আর দেখ ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আর যদি আমাকে তোর ই বলে তাহলে একটা কিউ সরিয়ে দেবো, জাস্ট কে ইনটু ডিএক্স ইনটু কিউ বাই, ব্যাস হয়ে গেল। বল বুঝে কি না বুঝে? ক্লিয়ার? এইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, নেক্সট দিন আমরা যখন অঙ্ক করব এগুলোকে ডিটেইলে করব। কিউর ওখানে একটা স্কোয়ার হবে না? এখানে না, ওটা ই ই তো স্কয়ারটা একটা কিউ এর জন্য চলে গেল, কমে যাবে। বুঝতে পেরেছিস? হুম। তাহলে আমরা নেক্সট দিন যখন করব এগুলোকে আরো ডিটেইলে করব, এটা আপাতত তোদের মাথায় রাখার দরকার নেই। আমরা যখন মান বসিয়ে করব এখানে কিউ ডিকিউ ডিএক্স এই সব আসছে। আজ এই পর্যন্ত ছুটি। হ্যাঁ কি 58 মিনিট কিন্তু হয়ে গেছে। এটা গোটাবো তো? এই না কয়টা বাজে? কোনে একটা কয়টা তোদের বাজে? আজকে 12:30 বাজে। আরে এই টপিকটা এই অবধি বললাম, আরেকটা টপিক পড়াবো, দাঁড়া এই কি করিস তোরা? সবাই তো শোন এরা বিয়ে বাড়ি আরে আছে। পাসওয়ার্ড দে না তার প্রথম যে গেছিলাম ভাট বকলে তো ভিডিওটা হলো। হ্যাঁ তাহলে বেকার এখন 1 ঘন্টা পড়াইনি তা বিয়ে বাড়ি আসে বলে কিছু ওরে বিয়ে বাড়ি এখন যাবি তুই? বাহ, বিয়ে বাড়ি আসে না, বলে কি makeup পড়াবে করতে হবে এখন? না? তো ছেড়ে দেবা তো? মেকআপ করতে হবে না? এই শুনো, হ্যাঁ, হয়তো যাবো বিটকের বাখালির মতো সত্যি কথা। হ্যাঁ। তুমি এত ভালো স্যার কেন এত বেশিক্ষণ পড়াচ্ছ? এই যে দায়িত্ববান স্যারের মতো এত বেশি পড়াচ্ছ কেন? এই যে না তোমার ওই দিনগুলো কোথায় গেল যেদিন আপনি ওই রোদ্দুর ঝলমলের দিনে বৃষ্টির অজুহাত দিয়ে আসতেন না? আপনার ফোড়া ফাঁকি দেওয়া দিনগুলো গেল। আমার তো হবে না। ফোড়া উঠেছে বলে অ্যাক্সিডেন্টের বাহানা দিয়ে আসতেন না? স্কুলটা নিস না। আচ্ছা বাদ দে শুধু বিটকেল বাঙালির মতো ওই যে ফাঁকি ফাঁকি দাও। পুজোর পরে স্যার বলেছেন যে পড়াতে কাকা- কি কাকা বলুক, সেটা যদি হয় তাহলে হ্যাঁ। আচ্ছা ভালো এখানে করে একটা দেওয়া জিনিস, হয়। তারপরে খেলার দিন, হ্যাঁ। ঠিক আছে স্যার আজকে খেলা সেমিফাইনাল আছে ইন্ডিয়ার, পড়াতে আসবেন না। ডেলি আমি বাহানা দেবো, তুই একদিন অজুহাত দে। ও না সেই বলে লিখ যা লিখছি তুলবি। ওই যে কি বলে তারপরে আগের বেকার দিনে কথা এইটা লাগে ফিয়াকাতে না নোট খাবে।
এটা ফেয়ার খাতাতে যাবে, আমি তোরা অনেক লাস্টে বেকার, পড়াবো পৌঁছানো হ্যাঁ, হয়েছে। বলছে, এখানে হ্যাঁ, লিখে বলছে, দিচ্ছি। এ হ্যালো আমি যদি এদিক extra বেকার হই তাহলে আমাকে জায়গা নেই, প্রমোশন হবে। পরবর্তী ধ্রুবকের পর পরের বাদলে কোথায় লিখবো এটা শুনুন? এটা ফ্রেশ খাতায়, শুধু ফ্রেশ খাতায় এইটুক পয়েন্ট খালি ফ্রেশ যাবে। খাতা, ফ্রেশ খাতা। এখানে তো আই নাই। ফেরেশ খাতা, তা রাফ ফেরেশ। খাতায় ঢুকে দিই, ফ্রেশ খাতায় বাইরে ঢুকে দেবো। টেলিগ্রাম থেকে ঢুকে নিবি। রাফ খাতায় ঢুকে দিই, বাইরে ফ্রেশ খাতায় ঢুকে এই দিই। এই, কি বলে তারপরে ওখানে একটা ছিল না যে কোন কি দিক? সুন্দর ভাবছো কি? ঠ্যাংছড়া। বেকার ভাতার লাইনে যে আমরা নিজের জন্য সেই সবাই পাচ্ছে কিনা সেটা দেখতেছি, তা তোমরা দাঁড়িয়েছো, আমরা সবার মধ্যে আমাদেরও রেখেছি। এটা না, তুমি যে ওর ছেলে না, ওর ছেলে না, আর দেখো বেকার টাকা ঢুকছে। ওই যে আবার আমার বাবা হ্যালো, এই টাকা, এটা পার করে দেখ। 65 তে লিখেছিস লিখেছিস? না না আচ্ছা আগে বুঝে নে তারপর লিখ। আগে আগে বলে বুঝে নে দিবি। তারপর লিখ। ওসময় এই পাশ থেকে লিখবো না এই পাতে লিখবো? ওইদিকে এখান দিয়ে বেকার লিখবো খাতা না আমি এখান রাফ খাতা লিখে নিয়ে ওখান যাবো। দিয়ে লিখবো? হ্যাঁ, ওখানে পাতা টানো সরি। ওকে। পড়া বৈদ্যুতিক ধ্রুবকে শেষ করেছিস শোন তো? দাঁড়া, সিরিয়াস হ্যাঁ, বাইনোমিয়াল এক্সপ্রেশন। তুমি এই ফর্ম ফিল আপ করেছিলে বেকার ভাতা? হ্যাঁ, কেন করবে না কেন? টাকা ঢুকেছে? অনলাইন না অফলাইনে করেছিল? অফলাইনে যারা পড়েছিল, অফলাইনের মধ্যে অনলাইনে দেখছে টাকা তো না। আগে ঢুকাচ্ছে। সেটাই তো আমার ঢুকছে না। ঢোকেন, বন্ধু বান্ধব ঢুকেছে? কয়েকজনের। ঢুকে যাবে, তাহলে তাহলে নিশ্চয়ই একসাথে করেছো ভাই। হ্যাঁ দেখ তোর তো একটু কথাবার্তা আছে পিসিমনির সাথে দেখ। এবার আমার পিছনে আমি তো দেখলাম পটকে গেছে বেশি। না, আমার সাথে খুব ভালো সম্পর্ক। বলে দাও ওখানে। এই ঠিক আছে দেখ 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 এ, এটা দেখ। না না দাঁড়া দাঁড়া। তোরা যখন 11 এ গ্র্যাভিটেশন পড়েছিলি, গ্র্যাভিটেশনের চ্যাপ্টার, মাথা কষ্ট। তখন এই সেম জিনিস পড়েছিলি, খালি কিউ এর জায়গায় ডিএম থাকতো, যেটা তোদের মনে নেই। তাই আর ওটা আনছি না, শুধু এটাই রাখ, ল্যামডা ইকুয়ালস টু ডিকিউ বাই ডিএল, এটা হচ্ছে রো সিগমা ইকুয়ালস টু ডিকিউ বাই ডিএ, রো ইকুয়ালস টু ডিকিউ বাই ডিভি। এটার উপরে কিছু হেডলাইন করব? হুম? বাইনোমিয়াল এক্সপ্রেশন শিরোনাম। হিসেবে শেষ। বাইনোমিয়াল এক্সপ্রেশনটা এই খাতায় কেন লিখেছে? এটা কোন খাতাতে? আরে না, সেদিনকে আমি বললাম না আমি টুকে নিয়েছি, ও বারবার রাফ ফেয়ার করছিল। এই আমার দোষ কি সুমনদা? এবার আমি কোথা দিয়ে আসলাম? আমার দেখ আমি পরিষ্কার, এটা ফেয়ার খাতা। দেখ, আমি কি বললাম, আমি প্রথম দিন এটা ক্লিয়ারলি না, তুই বলে তো দিয়েছি অঙ্ক যে একটা নিউমেরিক্যাল খাতা মাথা যাবে, দেবো। এটা একটা তো লাগবে থিওরি তো। খাতা যাবে। হ্যাঁ। আমি আবারও বলে আরে দিচ্ছি, সুমনদা, আমার নিউমেরিক্যাল খাতার ডাক নাম রাফ খাতা। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, একটা নিউমেরিক্যাল খাতা যাবে, নিউমেরিক্যাল মানে হচ্ছে অঙ্ক থাকবে, অঙ্ক। আরেকটা ফেয়ার খাতা থাকবে, মানে থিওরি খাতা থাকবে, ঠিক আছে? থিওরিটা আমি এখানে বুঝিয়ে দেব, এখানে বুঝে যাবি তোরা, গ্রুপে পিডিএফ পাঠিয়ে দেবো, বাড়ি গিয়ে থিওরি খাতায় টুকে নিবি। নিউমেরিক্যাল খাতার কাজটা খালি এখানে হবে। আমি এখানে নিউমেরিক্যাল যা যা প্রবলেম সলভ করাবো তোরা নিউমেরিক্যাল খাতায় তুলবি, এই হচ্ছে স্পাতি হিসাব। কথা বুঝতে পেরেছিস? এবার আমি বলে দেবো যে এটা নিউমেরিক্যাল করবে, এটা ফেয়ার করবে। ও আচ্ছা, কথা ক্লিয়ার? এটা এবার এরপরেও তোদের গন্ডগোল হলে সেটা তোদের নিজি দায়িত্ব, নিজি আমি দায়িত্ব? আমারটা ক্লিয়ার করে নিলাম, একদম ঠিক আছে? ঈশান এবার দেখ দালাল। এইটার আমরা পারবি না। DQ by DL। দাগি দেখ একটু দাঁড়া। দাঁড়া না, দাঁড়া। দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া। দাঁড়া। কি বলবো না, দাঁড়া। না, থাক কি দেবে? মেরে ফেলছি। কোথায় কীর্তন হচ্ছে? আমি চাই বিয়ে বাড়িতে যেন ককটেল পাই। দেখ এটাকে কি বলে, বাড়িতে কীর্তন করে। লিখেছিস? সবাই লিখেছিস? লিখানে তারপর বলছি, লিখানে তারপর পুরো বলছি। শুয়োপোকার মতো দেখতে। আচ্ছা না, নিচেরটা কি লেখা? DQ by DL তো? এটা ডিভি ডিভি। আর প্রথমেরটা DL তো? হ্যাঁ ঈশানের টুকতে অন্যদিন বলে না, সত্যি রে, ঈশান এগুলো খুব ভালো হবে। একটা গুণ তো আছে। ওদের মডেলে টুকতে দেয়, এবার দাঁড়ান অন্য স্কুলে যাবে। কি টুকতে দেয়? একটা রুমে 3টা কাট করছে আর কি চলো লাগে? লাইটটা জ্বালাতো। একটা ব্যাটারি নেই। জ্বালা সেটা জ্বলবে। আবার ফিজিক্সের দিন একটা রুমে 2টা কাট, একটা ব্যাস, রুমে ছেড়ে দে। 3টা কাট। হয়েছে টুকেছিস? আহামরি লাভ হচ্ছে দেখ না। ল্যামডা ইকুয়ালস টু ডিকিউ বাই ডিএল। ডিকিউ মানে কি? ছোট চার্জ। ডিএল মানে কি? ছোট দৈর্ঘ্য। তার মানে কি? একক দৈর্ঘ্যে আধান। আচ্ছা কথা বোঝা গেল? এটাকে বলা হয় হচ্ছে ইউনিট চার্জ পার ইউনিট লেন্থ, বা চার্জ পার ইউনিট লেন্থ বলে। ইউনিট চার্জ না, চার্জ পার ইউনিট লেন্থ। এটাকে কি বলবে তাহলে? চার্জ পার ইউনিট এরিয়া, চার্জ পার ইউনিট ভলিউম। কথাটা বোঝা গেল? তার মানে কি? একক দৈর্ঘ্যে চার্জ, একক ক্ষেত্রে চার্জ, একক ঘনত্বে চার্জ, এই সরি একক আয়তনে চার্জ, ঠিক আছে? তেমনি এটাকে বলা হয় তোর রৈখিক, মানে এই ডিকিউ, এই যে ল্যামডা ডিএল, এটাকে বলা হয় রৈখিক আধান ঘনত্ব, এটাকে বলে ক্ষেত্র আধান ঘনত্ব, এটাকে বলে আয়তন আধান ঘনত্ব। ঠিক আছে? এই টার্মটা জাস্ট মাথায় রাখবি। এই তিনটে জিনিস আমাদের পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে।
নিউমেরিক্যাল করার সময় প্রচুর কাজে লাগবে। এটা একদম 5 স্টার মেরে লিখে রাখবে এইটুকু জিনিস, ঠিক আছে? যে ডিকিউর তিনটে ফরমেশন হয় যখন আমরা দৈর্ঘ্য হিসাবে ডিকিউ দেখবো, মানে ডিকিউ মানে কি চার্জ, মানে ধর আমরা দৈর্ঘ্যে চার্জ দেখবো, ধর কোনো একটা তার, কোনো একটা রড, এইসবে ডিকিউ দেখছি, তখন এই ল্যামডা ডিএল কাজে লাগাতে হবে। আবার ধর কোনো একটা ক্ষেত্রে, ধর কোনো একটা শীট, পাত, এইসবে দেখছি, তখন আমরা এই সিগমা ডিকিউ কাজে লাগাবো। আবার যখন আমরা কোনো একটা আয়তনে, ধর একটা কিউব রয়েছে তার মধ্যে চার্জ মাপবো, বা এরকম একটা তোর সিলিন্ডার রয়েছে তার মধ্যে চার্জ মাপবো, তখন আমরা আয়তন এই রো ইনটু ডিকিউ। আচ্ছা পরপর ওই এটা বলে দাও তো, কি প্রথমেরটা কি? এটা হচ্ছে লেখ যে চার্জ পার ইউনিট লেন্থ, এটা ল্যামডা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, হ্যাঁ এটা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া, আর চার্জ পার ইউনিট ভলিউম, চার্জ পার ইউনিট ভলিউম, চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ পার ইউনিট এরিয়া, চার্জ পার ইউনিট ভলিউম, ঠিক আছে। ঠিক আছে? আর এইটা লেখ হচ্ছে, লিখে নে সবাই লিখে নে, এটা এর পাশে ব্র্যাকেট দে, এর পাশে ব্র্যাকেট দে, আমি বলছি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে লেখ। এই ডিএল, এই ল্যামডা ডিএল লিখেছিস, এর পাশে ব্র্যাকেট দে, লেখ লিনিয়ার চার্জ ডেনসিটি, লিনিয়ার তারপরটা লিনিয়ার চার্জ এই সাইডে গুলো লিখিস না? ক্ষেত্র। আরে ও পারবে, ওকে, এটা হচ্ছে এরিয়া তোর তো পাশের জন পারলে দিবা বা সারফেস চার্জ ডেনসিটি। কিছু করে উঠছে। ওইটা ইয়ে কর না, বার কর না, ফাটা যেটা কি তোর এখানে লেখ 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 লেখ, কত কম বললে? এটা হচ্ছে সারফেস সারফেস চার্জ, আর এখানে ল্যামডা মানে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, এটা মানে হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া, যা সারফেস একই মানে, এরিয়া মানেও ক্ষেত্রফল, সারফেস মানেও ক্ষেত্রফল, তাই গুলাবি না। হ্যাঁ, আর এটা মানে হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম। এত কাজে করবি सोचो कि তারপরে লিরিক্স এই সব কি সব কি একা একা করা যায়? এখানে একটু অ্যাপোস্ট্রফিস দিয়ে টি ওই লিখে যে দেবো। কি বলে না, রাখ ওটা। কান্ট ডু ওটা যে কি স্যার, ঠিক আছে, বুঝবো। প্রশ্ন আমরা লিখবো, উত্তর আমরা লিখবো, সব আমরা লিখবো, আপনি কি করবেন? এবার দেখ, আমরা কি বললাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়লাম, ঠিক আছে? এইবার পড়বো হচ্ছে তড়িৎ বলরেখা। কি বলবো? তড়িৎ বা বলরেখা। তড়িৎ রেখা। কি বলবো? তড়িৎ রেখা। বা তড়িৎ ক্ষেত্র রেখা। তড়িৎ ক্ষেত্র রেখা, এটা শুনতে পারলাম। ওই তড়িৎ বলরেখা। বিশাল নতুন খাতা এটা। ইংলিশে আর সব কথা বলতে পারছি। এই খাতাগুলো সস্তা পড়ছে। তোমার বাড়ি এত বড় নাম এত বড় করে লিখবো না, পরে ইএফএল লিখবো, বুঝে যাবি। ইএফএল লিখবো, বুঝে যাবি, ঠিক আছে? ইএফএল কি জিনিস? ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড লাইন। ইলেকট্রিক ফিল্ড আমরা বুঝেছি, তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ নির্দেশ করে যে লাইন, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড না লাইন। শুধু অভিমুখ না, ইলেকট্রিক ফিল্ড লাইন শুধু অভিমুখ না, অভিমুখের পাশাপাশি দিকও নির্দেশ করে যে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? কিরকম হয়? ধর এই একটা চার্জ কিউ, এটা ধর একটা পজিটিভ চার্জ, এটা মাইনাস কিউ। হ্যাঁ, এবার এর চারিদিকে ইলেকট্রিক ফিল্ড লাইনটা কিভাবে থাকে? গঙ্গাবড়ি আসলে তুই কি আসে না? আসলে কি আচ্ছা সকালে একটা ঘটনা ঘটে, তারপর দিক হাসি পাচ্ছে। এবার 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 তোরা আমাকে বল, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ। প্লাস চার্জ থেকে আমি কি বলেছিলাম? মাইনাসের দিকে যাবে। বেরোয়। তাহলে এই যে বের করে দে প্লাস চার্জ থেকে সব। বের করলাম।
আর মাইনাস চার্জের দিকে ঢোকে, তাহলে এই দুটো তো অলরেডি ঢুকছে আর এগুলোকে ঢুকিয়ে দেবে। দেখ আমি প্লাস চার্জের জন্য বেরো এটা বললাম, কারণ উল্টোটা বললে খারাপ শোনাতো। কিছু বললেই হাসি আজকে। মানে উল্টোটা হচ্ছে না কি হলো? একদম ভালো না মাইন্ড। দেখ এইটা এই যে এই যে মাথাটার মতো এই যা দেখছিস না, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। কি বলি? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড লাইন মানে কি? এই প্রত্যেকটা মানে এইটা এর তড়িৎ ক্ষেত্রের দিক আর মান নির্দেশ করছে এই কিউ এর, ঠিক আছে? এবার এর কিছু বৈশিষ্ট্য থাকে ইলেকট্রিক ফিল্ড লাইনের। কি বৈশিষ্ট্য থাকে সবসময় মনে রাখবি, যত বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন তত বেশি ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি, ডেনসিটি না সরি, ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি। মানে এর বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন আছে না, তার মানে এর তড়িৎ ক্ষেত্র বেশি। এর কম ইলেকট্রিক ফিল্ড লাইন, এর তড়িৎ ক্ষেত্র কম। বুঝতে পেরেছিস? আরেকটা জিনিস, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি সেখানে তড়িৎ ক্ষেত্র বেশি, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন কম সেখানে তড়িৎ ক্ষেত্র কম, ঠিক আছে? বলো হ্যাঁ আরেকবার বলো। দেখ এর ইলেকট্রিক ফিল্ড লাইন দেখ কতগুলো, 1 2 3 4 5 6 7 8। আটটা, এর কতগুলো, 1 2 3 4, মাত্র 4টে। তাহলে এর ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। বেশি ও আটটার কম, বেশ ঠিক আছে? এবার ধর ইলেকট্রিক ফিল্ড লাইন ধর এরকম আছে, আমারটা ওখানে নেই তো, আমারটা এখানে চারটা বেশি। ত্রিশূল লাগছে। ধর এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট বুঝলাম যে যার ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি তার ইলেকট্রিক ফিল্ড বেশি, যার ইলেকট্রিক ফিল্ড লাইন কম তার ইলেকট্রিক ফিল্ড কম। ওকে, এইটা দেখে বলছি যে যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন কম সেখানে ইলেকট্রিক ফিল্ড কম। এবার এখানে এই তিনটে পয়েন্টে মেজার কর। দেখ এই পয়েন্টটার কাছাকাছি দেখ, এইটুকু জায়গায় দেখ প্রচুর ইলেকট্রিক ফিল্ড লাইন না। এবার এইটাকে ধর এ পয়েন্ট ধর, এ, এটা বি, এটা সি। এবার এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ধর ই এ ধর, ঠিক আছে? বি পয়েন্টে ইবি আর সি পয়েন্টে ইসি। তাহলে দেখ ই এইখানে ইলেকট্রিক ফিল্ড সব থেকে বেশি না, তারপর দেখ বি পয়েন্টে গেলে অনেক দূরে দূরে চলে গেল, তাহলে এখানে কম। সি পয়েন্টে আরেকটু কাছে আসলো, তার মানে আমি বলতে পারি ই এ সব থেকে বেশি, তারপর ই সি, তারপর ইবি। কথা ক্লিয়ার? যেইখানে ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি, যেইখানে ইলেকট্রিক ফিল্ড লাইন কম সেখানে ইলেকট্রিক ফিল্ড কম। যার ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি তার ইলেকট্রিক ফিল্ড বেশি, যার ইলেকট্রিক ফিল্ড লাইন কম তার ইলেকট্রিক ফিল্ড কম। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে এর ইলেকট্রিক ফিল্ড লাইনের মান আর এই আধানের মান পরস্পর সমানুপাতে পরিবর্তিত হয়। মানে ওটা বাড়লে ওটা কমবে। হ্যাঁ, পরস্পর সমানুপাতে পরিবর্তিত। ধর এই Q1 চার্জের মান যাই হোক না কেন, আমি এই Q1 চার্জ ধরে নিচ্ছি Q, তাহলে এর মানটা কত হবে আমি দেখব। তাহলে এর থেকে কতটা চার্জ বেরিয়েছে? 4টে, এই 1 2 3 4, তাহলে এটা ধরলাম 4Q। ভেরিজিয়াস এটা থাকবে কত? 1 2 3 4 8Q। 8Q মানে যাই হোক এটা x ধর, এর চার্জ x ধর, তার মানে Q সমান সমান কি থাকলো? 8x 2x। তার মানে এই Q সমান সমান 2x হবে, মানে এর যা চার্জ থাকবে এর তার দ্বিগুণ থাকবে। কথা বুঝতে পেরেছিস? এর যা চার্জ থাকবে এর তার দ্বিগুণ থাকবে। কথা বুঝতে পেরেছিস? মানে এর 4টে লাইন আছে, এর সরি এর 8টা লাইন আছে, এর 4খানা লাইন আছে, মানে এর চার্জের অনুপাত, বা আমি সোজা কথা বলতে পারি চার্জের অনুপাত, চার্জের অনুপাত এর ইলেকট্রিক ফিল্ড লাইনের অনুপাতের সমান হবে। এর 8টা ইলেকট্রিক ফিল্ড লাইন, এর 4টে ইলেকট্রিক ফিল্ড লাইন, তাহলে ফিল্ড লাইনের অনুপাত কত? 1:2, হ্যাঁ কি না? তাহলে এদের চার্জের অনুপাত 1:2 হবে। আচ্ছা 1:2, হ্যাঁ। কথা বুঝতে পেরেছিস? যা যে কটা চার্জ থাকবে, ধর এর 3টে আছে, এর 2টো আছে, তাহলে অনুপাত কত? 3:2, তাহলে চার্জের অনুপাত 3:2 হবে। কথা কি? 4:8 হবে না? হ্যাঁ, 4:8 মানে তো 1:2। 1/2 তো। ও আচ্ছা আচ্ছা, 4কে 4 4 দুগুণ 8, 4:2 তাই 1:2 হবে তো। 1:2 হ্যাঁ, হবে। তাহলে চার্জের মান 1:2 হবে, মানে এটা কি হলো? এটা 2Q হবে। কথা ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তাহলে তড়িৎ ক্ষেত্র বলরেখা কি জিনিস বুঝতে পেরেছিস? এটা জাস্ট দুটো জিনিসই মনে রাখতে হবে, যেখানে তড়িৎ বলরেখা বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি, যেখানে তড়িৎ বলরেখা কম সেখানে ইলেকট্রিক ফিল্ড কম। আর ইলেকট্রিক ফিল্ড সর্বদা প্লাসের থেকে বেরোয়, মাইনাসে গিয়ে ক্লিয়ার? এফডি থাকবে। লাস্ট পয়েন্ট আজকে, লাস্ট শেষ হয়ে যাবে? হ্যাঁ শেষ হয়ে গেল না, আরেকটা পয়েন্ট বলবো। স্যার বিয়ে বাড়ি আছে ব্লারে আছে আর ঘুম। বারবার ফোকাস নিচ্ছে, হ্যাঁ। আবার এই শুভ্রকে মাঝে মাঝে ফোকাস। শুভ্রকে ফোকাস নিচ্ছে মনে হয়। লাইটের জন্য আরে লাইটটা যদি Proper একবার light হ্যাঁ থাকে। তোমার মুখে যদি চার্জ পড়ে না করা তাহলে ও ওটা কি বুঝে হলো যাবে। এই যে
ঠিক আছে ক্যামেরা খুব একটা জলদি focus করো। problem হবে না। আচ্ছা পুরো নেক্সট রিং হচ্ছে লাইট কিনে নিলে একটা স্ক্যান কিনে নিলে কাম হচ্ছে। ফুটেজ মানে ফটোটা কাঁপছে, মানে জুম ইন জুম আউট হ্যাঁ দাদা আমি তো ধনী হয়ে গেলাম। আমি আঙুল রাখার পরে এখানে ফোকাস খাচ্ছে না। বাচ্চাদের আসলে পড়ে ছেড়ে হ্যাঁ দাও। হ্যাঁ লাস্ট হচ্ছে আধানের সাম্যাবস্থা। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, ছোট্ট টপিক। এই ফুটোটার মধ্যে পেন ঢুকাচ্ছিল, এই ফুটোটার মধ্যে পেন ঢুকাচ্ছে। জয় আগে একদিন যে সিম কার্ডের স্পিকারের মাইকটা দেখে শোনা ঠিকঠাক কাজ করছে কিনা। কোন মাইক? এই যে সেটার মাইক, মানে আরে হ্যাঁ, ট্যাবে ট্যাবে স্পিকার ট্যাবের না, এই জয় ইয়ে ঢুকাচ্ছিল নাকি? জয় সিম কার্ডের জয় আরে প্রথম দিনই তো দিয়ে সিম কার্ডের স্পিকারে ঢুকাচ্ছে বলে কি ঢুকছে না। মাইক ছিল। হ্যাঁ এই তুইও তো করতে যাচ্ছিলি এখন এটা। আরে এটা থোড়ি না স্পিকার। তো এটা তাও কিছু তো- একটা তো আরে আমি জাস্ট এরকম টাচ লাগিয়েছি ঢোকাই হয়নি। ঢুকেছি। হয়েছে স্যার আচ্ছা, দেখ, দেখ, দেখ। না আমি কি না বলেছি? দেখ শোন, ইকুইলিব্রিয়াম পজিশন অফ চার্জ মানে আধানের সাম্যাবস্থা। হ্যাঁ আধানের সাম্যাবস্থা, আধানের সাম্যাবস্থা জিনিসটা কি বোঝ আগে ভালো করে। দুটো আধান রয়েছে, এখানে আমি ধরলাম Q1, এখানে আমি ধরছি Q2, ঠিক আছে? এবার এই দুজনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কিছু না কিছু চলছে, রাইট? এইবার আমি বলছি, আর প্রথম দিন পড়েছিলাম যে এদের আকর্ষণ বিকর্ষণ বল সব সময় এদের সংযোগকারী রেখা বরাবরই থাকবে, একদম এটা আমি প্রথম দিনই শিখেছি। এইবার আমাকে এখন বলছে যে এই যে এদের মিডিলের যে এমন একটা পজিশন ফাইন্ড করতে হবে, যেই পজিশনে আমি একটা চার্জ যদি বসাই, ধর এই পজিশন আমি যদি একটা চার্জ বসাই, তাহলে ওই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে সাম্যাবস্থায় থাকবে, মানে মানে যে এ কোনো বল অনুভব করবে না, ওই যে পরিমাণ চার্জ তো এও সেই পরিমাণ দেবে, ইকুইলিব্রিয়ামে থাকে। একটা ফোন ধরে রাখবো। যা ইকুইলিব্রিয়ামে থাকবে মানে হচ্ছে যেমন তোদেরকে ওই চতুর্ভুজে দেখালাম, একটা চতুর্ভুজকে চারদিকে চার্জ দিলাম, মিডিলে কিউ চার্জ দিলাম, দিয়ে দেখালাম যে কিউ নেট কিউর ওপর এফ নেট ইকুয়াল টু 0 চলে আসছে, তার মানে কি ওই চার্জটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে ওকেও কোনো দিকে বল টল দিচ্ছে না। বল যদি দেয় তাহলে তো একটা অ্যাক্সিলারেশন পেয়ে যাবে। ধর আমরা যত রকমের অঙ্ক করেছি এতক্ষণ ধরে, ধর কোনোটায় ধর আমি এফ নেট সমান সমান আমি 5f পেয়েছি, এরকম অনেক কথা 5f 3f 4f এর রেজাল্টেন্ট 5f পেয়েছি, তারপরে f/2 প্লাস f√2 পেয়েছি। এবার ধর একটা কণার উপর এই বলটা প্রযুক্ত হচ্ছে, একটা চার্জের উপর এই বলটা প্রযুক্ত হচ্ছে, বল প্রযুক্ত হলে কি সেটা মুভ করবে না, হ্যাঁ কি না? কারণ আমরা সে নিউটনের লতে পড়েছি যে কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে সেটি স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু গতিশীল থাকে। তাহলে একে আমি যখন একটা বল অনুভব করছি, তার মানে তো এটা একটা অ্যাক্সেলারেশন থাকবে। তাহলে আমরা জানি তো F = ma, হ্যাঁ কি না? তাহলে A = কি হবে, F/m। তাহলে F এর মান আমরা অলরেডি জানি, আমাকে ভর বলে দিলে, ডিভাইড করে দিলে আমি তার অ্যাক্সেলারেশন বুঝে যাব। তার মানে এর উপর একটা এফেক্ট কাজ করছে। কিন্তু যখন F = 0 আসছে, F = 0 কখন দেখলাম, যদি সমভাবে বন্টন থাকে, ইউনিফর্ম চার্জ থাকে, তাহলে 0, তাহলে সেটাকে আমি বলতে পারি কি ওটার কোনো হেলদোল হবে না, ও ওরমই থাকবে। তাহলে তখন ওই স্টেটটাকে বলা ইকুইলিব্রিয়াম স্টেট বা সাম্যাবস্থা, মানে ও যেরকম ছিল সেরকমই থাকবে। কথাটা বুঝতে পারলো? এবার সেই জিনিসটা আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে দুটো চার্জ আছে, তার জন্য মিডিলে আকর্ষণ বিকর্ষণ বল অনেক কিছু খেলা হচ্ছে। তো এদের মধ্যে এমন একটা পয়েন্ট ফাইন্ড আউট করো যেইখানে একটা চার্জ বসালে তার উপর কোনো এফেক্ট পড়বে না। বুঝলাম, ম্যাথামেটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। ধর এই Q1 এই Q এর উপর, এটা প্লাস চার্জ, সবই প্লাস ধরে নে, কিছু দিনই মানে প্লাস। তাহলে এই Q কে রিপালস করবে মোনালিসা কোন উল্টো দিকে, তাহলে এই Q কে কোন দিকে চার্জ দেবে, এই দিকে দেবে। Q1 F1 বল দিচ্ছে, হ্যাঁ কি না? সেম ভাবে এই Q2 একেও F2 বল দিচ্ছে এইদিকে। এবার আমি যদি ধরে নিই যে এই পজিশনে Q ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় আছে, ধরে নিচ্ছি, তাহলে আমি বলতে পারি, হ্যাঁ কি না? বল, বলতে পারি? আমি ধরে নিচ্ছি যে এই দুটো চার্জ আছে Q1 Q2, এদের মিডিল বরাবর এদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে। এবার আমি মনে করছি যে এই মিডিলে আমি একটা পয়েন্ট আমি খুঁজে ফেলেছি, কিছু একটা মন্ত্র পড়ে খুঁজে ফেলে এখানে আমি একটা চার্জ রেখে দিয়েছি, যার জন্য এই চার্জটা ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই চার্জটাকে এই Q1 ও ফোর্স দিচ্ছে এদিকে F1, এই Q2 F2 ফোর্স দিচ্ছে, তারপরেও সাম্যাবস্থায় আছে। তার মানে আমি বলতে পারি যে F1 আর F2 সমান, যার জন্য ওর কোনো এফেক্ট হচ্ছে না, F net 0 আসছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? এইবার আমি F1 আর F2 এর মান কুলম্বের সূত্র দিয়ে বার করতে পারি। এবার বার করব। এইবার কি করব, এই Q1 আর Q2 এর মধ্যখানে টোটাল ডিসটেন্স যেটা আছে, এই যে টোটাল ডিসটেন্স,
সেটাকে আর ধরে নে, আর এইখান থেকে এই যে ডিসটেন্সটা এটাকে এক্স ধরে নে। মানে আমি এই একটা চার্জ থেকে এক্স দূরে আমি ইকুইলিব্রিয়াম পজিশনটা পেয়েছি, তাহলে আমি ধরে নিলাম এটা এক্স আর পুরোটা আর আমরা অলরেডি জানি। তাহলে এবার বল F1 এর মান কি হবে? F1 এর মান কি হবে? F1 এর মান কি? এইটা আর এই দুটোর মধ্যে চার্জ, তাই তো? তাহলে কি? তাহলে F1 এর মান হবে K Q1 Q2 মানে বড় কিউ, এই যে এই দুটোর মধ্যে দেখছি তো বড় কিউ বাই আর স্কোয়ার, মানে এইটা এইটুকুর স্কোয়ার। তাহলে এইটুকু মানে কি? পুরোটা মাইনাস এক্স, তাহলে আর মাইনাস এক্স তার হয়েছে ইকুয়াল টু এর মান কি? কে কিউ Q2 তারপর বড় কিউ কিউ বাই এক্স এক্স স্কোয়ার। বল ঠিক আছে? কে কে চলে গেল, কিউ কিউ চলে গেল, তাহলে পড়ে রইল কি? এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার বাই আর এক্স স্কোয়ারটাকে তুলে দিলাম এবার, আর মাইনাস এক্স তার হোল স্কয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু Q2 বাই Q1 বল হ্যাঁ কি না? একদম তাহলে এক্স বাই আর মাইনাস এক্স ইকুয়াল টু রুট, লিখতে পারি? একদম এটা কেমন লাগবে? ভালো করে বুঝবি কিন্তু। তাহলে এবার দেখ রুট Q1 এক্স গুণ করে দিচ্ছি কোনাকুনি ইকুয়াল টু রুট ও তুই দেখো বুঝতে Q2 তো এক্স মাইনাস রুট, এই দুটো লিখলাম মনে হচ্ছে, রুট Q1 এক্স, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে মাইনাস রুট কিউ দুটো লিখছি কিছু একটা। Q1 এক্স বসিয়ে দিলাম, এবার এইটা উপরে চলে যাবে, তার মানে আর রুট Q2 মাইনাস এক্স রুট Q2 Q2। এবার এই এক্স রুট Q2 টাকে এই পাশে নিয়ে এসে এক্স কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে? এক্স কমন নিয়ে নিলে পড়ে থাকবে হচ্ছে এই পাশে আসলে এটা প্লাস হয়ে যাবে, রুট ওভার তাহলে এক্স কমন নিয়ে নে, তাহলে রুট Q1 প্লাস রুট Q2 প্লাস রুট Q2 ইকুয়াল টু আর রুট Q2, তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো? আর রুট Q2 বাই বাই রুট ওভার Q1 প্লাস Q2 এখানে আমি বড় করে লিখে দিচ্ছি ওটা, এক্স ইকুয়াল টু কি আসলো? আর রুট এই জায়গাতে দেখতে পারিস ওখানে নিচে পাওয়ার ব্যাংক রাখা একটা উপরে দেখতে হবে Q1 প্লাস রুট দেখ আমি এক্স ডিসটেন্সে গিয়ে ধরেছিলাম না ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে আমি এক্স এর ভ্যালুটা পেলাম। একদম তাহলে আমি বুঝতে পারবো যে দুটো চার্জের মাঝখানে কোন জায়গায় কোনো একটা চার্জকে রাখলে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, নাকি না? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? দেখ বারবার জিজ্ঞাসা করছি, বল এইখানে বল দিচ্ছে, এ পাশে F2 দিচ্ছে, আমি ধরে নিচ্ছি ইকুইলিব্রিয়ামে আছে, তাই F1 ইকুয়াল টু F2। F1 মানে কি? এই দুটোর মধ্যখানে যে চার্জ, তাহলে Q1 আর Q এর মধ্যখানে, তাই K Q1 Q বাই আর স্কয়ার, তাহলে এখানে আর মানে কি? পুরোটা মাইনাস এক্স, আর মাইনাস এক্স আর হোল স্কয়ার। সেম ভাবে এখানে K Q2 ইনটু Q বাই এক্স স্কয়ার, কারণ এইটুকু ডিসটেন্স এক্স বসালাম, কাটাকাটি করলাম, এক্সটাকে পাশে নিয়ে গেলাম, টোটালটার স্কয়ার এই পাশে রুট নিয়ে নিলাম, এ পাশে কোনাকুনি গুণ করে দিলাম, এক্সটাকে পাশে নিয়ে এসে কমন নিলাম, এক্স ইকুয়াল টু এত। বল বুঝেছিস কি বুঝিসনি? বুঝেছিস? ভালো করে বলছি কিন্তু, বুঝেছিস? করতে দেবো কিন্তু, বুঝেছিস? অঙ্ক অঙ্ক এবার তো এবার অঙ্ক না, এই সেম জিনিসই আরেকবার করতে দেবো, শুধু একটু একটু চেঞ্জ করে দেবো, তোরা নিজেরা করবি। আচ্ছা বুঝেছিস মুজবো? এইবার আমাকে তোরা যদি বুঝে থাকিস তাহলে আমাকে তোরা এটা বল যে যদি এর মধ্যে একটা চার্জ মাইনাস হতো, ধর এই চার্জটা মাইনাস করে দিল, এবার আমাকে করে দেখা, যেরকম ক্যালকুলেশন করেছি সেরকমই এবার আমাকে করে দেখা, যে একটা চার্জ মাইনাস, সেম দুটো ডিসটেন্স আর ধর, সেম এক্স ডিসটেন্স ইকুইলিব্রিয়াম পজিশন ধর, দিয়ে আমাকে এবার করে দেখা। শোন একটা ফোন ধরলাম, দুটো ধর ব্যাস করে দেখা আমাকে, বল এইটুকু আমি করে দিয়েছি। এবার F1 F2 কোন দিকে যাবে সেটা তোরা দেখবি, দেখে আমাকে করে দে। ফিজিক্স পড়তেছি। ওটা মুছতে গেলে গান শুনলে আর ভিডিওটা অফ করে দিয়ে ভিডিওটা থেকে দেখে নি। হ্যাঁ করি, হ্যাঁ শুনুন এখন তো ফালতু ফালতু চলছে ভিডিও। হ্যাঁ অফ করে দি, আমি অফ করে দিচ্ছি। স্টোরেজ কত? পজ করে দিই, 27 ও বহুত তাহলে অনেক কম।
100টা তো ঘুরে যাবে। হয়েছে ডায়াগ্রামটা গেছিস? শুধু এই একটা ভিডিও তো ভরে যাবে। কি সুগন্ধা, আমার ফোনে 256 176 ভরে গেছে। আরে এটার কোয়ালিটি অত ভালো নাকি পাগল? কর কর কর, তোরা কর, সময় নষ্ট করিস না, কর। এটা লাস্ট টপিক, এটা করিয়েছে। আমরা কত টাকা নিয়েছে এটা? বলা যাবে না। অসুবিধা বল 7 crore। অসুবিধা বল পেরেছিস? ডায়াগ্রামটা আঁকতে পেরেছিস? হিসাব। না মানে 30-40 এর এরকম মধ্যে টাইপের হবে। F1 দিচ্ছি, F2 কোন দিকে থাকবে? F1 F2 দুটোই তো একই দিকে। দুটোই একই দিকেই থাকবে। হ্যাঁ। তা দুটো আমি দুটো দেবো কেন? দুটোর ফোর্স তো একটাই ধরে নেবে। এইবার দেখ, তোরা বোঝ, কাছাকাছি গেছিস কিন্তু রিয়েলাইজ করতে পারছিস না জিনিসটা। দেখ এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, তাহলে একে কি করবে? টানবে। টানবে। তাহলে এইদিকে F1 যাবে, হুম। এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ, একে ঠেলবে, তাহলে F2 এইদিকে যাবে। তাহলে দুটো যদি একই দিকে যায়, কখনো এটা দুটো একটাকে একটা ক্যান্সেল করতে পারবে? না। না। সাম্যাবস্থায় থাকতে গেলে তো একটা এদিকে লাগবে, একটা এদিকে লাগবে, দিয়ে দুটো ক্যান্সেল আউট হবে, তাহলে সাম্যাবস্থায় থাকলো। কিন্তু এখানে দুটোই একই দিকে, তাহলে সমস্ত হবে। তাহলে সাম্যাবস্থায় থাকবে। থাকবেই না। এই জন্য সবসময় একটা গোল্ডেন রুল তোরা মনে রাখবি, এটা আমি লিখে দিয়েছি নোটসে, কোনো চাপ নেই, সবসময় মনে রাখবি। মানে সেম চার্জ, মানে বিপরীতমুখী চার্জ হলে না, কি মনে রাখবি? একটু আগে আমি বলেছিলাম প্লাস সেম চার্জ হলে সমস্ত থাকতে পারবে। প্লাস মানে কি বলতে বলেছিলাম সবসময়? বেরোবে। মাইনাস মানে হুম। এটা সব সময় মনে রাখবি যে কাপেলদের মাঝখানে ঢুকবি না। কি বললাম? কাপেলদের মাঝখানে ঢুকবি না। Third তো party। বের করে দেবে। কথাটা বোঝা গেল? তার মানে কি, যদি দুটো প্লাস চার্জ থাকে, জীবনে কোনো ভিডিও নেই না। তাহলে তাদের সাম্যাবস্থার পজিশন তার মিডিলে পাওয়া যাবে। যদি দুটো মাইনাস চার্জ থাকে, তাহলে পাওয়া যাবে। সাম্যাবস্থার অবস্থান এদের মিডিলে পাওয়া যাবে। কিন্তু বিপরীত কিন্তু যদি মুখী চার্জ কাপেল থাকলে থাকে, জীবনে পাওয়া মিডিলে পাওয়া যাবে না। কি বললাম? জীবনে। মেজুলে পাওয়া যায়। মানে শুধু একদিক থেকে কথা ক্লিয়ার? তাহলে কোথায় পাওয়া যাবে? এটা তো নয় বুঝলাম মিডিলে, মানে এদের ভেতরে ভেতরে পাওয়া যাবে, কিন্তু এদের ভেতরে পাওয়া যাবে না। তাহলে পাওয়া যাবে কোথায়? ধরে নে এখানে একটা চার্জ Q1, এখানে একটা চার্জ Q2, এই হচ্ছে এদের সরলরেখী সরলরেখা। তাহলে এদের ভেতরে পাওয়া যাবে না। এদেরটা যেমন এই ভেতরে পাওয়া যাবে, দুটো প্লাস থাকলেও মিডিলে পাওয়া যাবে। দুটো মানে ধর তোরা দুটো ছেলে মিলে গল্প করছিস, আরেকটা ছেলে বা আরেকটা মেয়ে চাইলে সেখানে গিয়ে আরামে ঢুকে কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করতে পারে, বা দুটো মেয়ে দাঁড়িয়ে কথা বলছে, সেখানে একটু ছেলের সাহস নিয়ে গিয়ে কথা বলতে পারে, বা মেয়েরা আরামে যেতে পারে। কিন্তু একটা জায়গায় একটা কোনায় কাপেলরা গল্প করছে বসে, সেখানে ছেলে হোক মেয়ে হোক কেউ সচরাচর ঢুকতে চাইবে না যদি সে ভদ্র হয়ে থাকে। তো তাই না? আমাদের মনে হয় তো এটা অলওয়েজ মাথায় রাখবি যে কাপেলদের মাঝখানে ঢোকা যাবে না। তাহলে এখানে কাপেল মানে আমি কাদের বলতে চাইছি? প্লাস আর মাইনাস। গার্লফ্রেন্ড বানাই। তাহলে যখনই দুটো ভিন্ন চার্জ থাকবে, তাদের মিডিলে কোনোদিনও ঢোকা যাবে না, মানে তাদের মিডিলে ইকুইলিব্রিয়াম পজিশন আমি পাবো না। কথা ক্লিয়ার? যদি সেম চার্জ থাকে, সেম চার্জ দুটো প্লাসও থাকতে পারে, দুটো মাইনাসও থাকতে পারে, তাহলে 100% তাদের মিডিলেই হবে তার ইকুইলিব্রিয়াম পজিশন, মানে ওদের মাঝখানে। মাঝখানেই হবে। ঠিক আছে? যদি দুটো প্লাস হয় তাহলেও মাঝখানে পাবো, যদি দুটো মাইনাস হয় তাহলেও মাঝখানে পাবো। এবার মাঝখানে এখানে পাবো না, এখানে পাবো না, এখানে পাবো, সেটা আলাদা ব্যাপার, সেটা পরে দেখছি। কিন্তু যদি দুটো আলাদা হয় তাহলে জীবনে মিডিলে পাওয়া যাবে না। পাওয়া যাবে না। তাহলে পাওয়া যাবে কোথায়? এটা কোশ্চেন। তাহলে আমাকে বুঝতে হবে, হয় এ পাশে পাওয়া যাবে বা এই ওই পাশে। পাশে পাওয়া যাবে। বা এই পাশে পাওয়া যাবে। হুম, এইটুকু জায়গায় আমি পাবো না, তাহলে হয় এই পাশে পাবো, নয় ওই ওই পাশে। পাশে পাবো। তাই এর জন্য নেক্সট রুল মনে রাখবি যে যে কমজোর তার পাশেই সবাই দাঁড়ায়, যে কমজোর তার পাশেই সবাই দাঁড়ায়। তার মানে কি, ধর এখানে পাশে এটার মান, দাঁড়ায় না। এটার মান ধর এটা Q1 Q2 ধরেছি তো, এবার ধর Q1 পাশে বড় দাঁড়ায় না। Q2 ছোট, তাহলে কার পাশে দাঁড়াবে? Q1 এর দিকে। Q1 বড় Q2 ছোট, তাহলে Q2 র পাশে। Q2 র পাশে। তার মানে চার্জটা কোন দিকে যাবে? ইকুইলিব্রিয়াম পজিশনটা এগিয়ে যাবে। ও আচ্ছা। আর এই ফর্মুলাটা এখানেও কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? ধর দুটো প্লাস চার্জ আছে, তাহলে আমি প্রথমে বুঝে গেলাম মিডিলে চার্জ বসবে এদের। এবার এটা ধর 5 কুলম, এটা ধর 10 কুলম, তাহলে এই মিডিলে কোন জায়গায় থাকবে? মানে এর 5 দিকে ঘেসে থাকবে, মানে 5 কিলোমিটার দিকে গা ঘেসে থাকবে, মিডিলে থাকবে, কিন্তু দুটোর মিডিলেই থাকছে কিন্তু ঘেসে থাকবে। এটা ধর 2 কুলম, এটা ধর 4, এটা ধর 1 কুলম, তাহলে কোন দিকে থাকবে? এইটা। দেখ দুটোই কিন্তু এইখানেও দুজনের মিডিলেই আছে, এখানেও দুজনের মিডিলেই আছে, কিন্তু ঘেসে না, সরি এটা উল্টো দিয়ে হ্যাঁ। দিই, এটাকে 1 কুলম করে দে, 1 কুলম, হ্যাঁ, তাহলে এই দিকে থাকবে। ওখানে কোথাও এক যেটা করে কম সেই দিক ঘেসে থাকবে। এটা 2 কুলম, এটা -1 কুলম। মান দেখ, দিক না, মাইনাস নিয়ে গুলি ফেলছিস যে -1 তো ছোট হ্যাঁ। না, যেটা 1 কুলম চার্জ সেটা। ঠিক আছে? তাহলে কি বললাম যে যেইটার মান কম তার দিকেই চার্জটা, ইকুইলিব্রিয়াম পজিশনটা তার দিকে ঘেসে থাকবে।
যেমন আমরা সেই ভেক্টরে পড়েছিলাম যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কোন দিকে থাকবে, যেই ভেক্টরটার মান বেশি সেই দিকে ঢুকে থাকবে। এইখানে উল্টো হবে, যে কমজোর তার পাশে গিয়ে দাঁড়াবে। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম পজিশনে আমি একটা চার্জ বসাবো, তাহলে কমজোর কে সেটা দেখবো, যে এই দুটোর মধ্যে কমজোর কে, 5 কমজোর, এর পাশে ইকুইলিব্রিয়াম পজিশন দাও। এখানে কে কমজোর, এটা কমজোর, এর পাশে ইকুইলিব্রিয়াম পজিশন দাও। তাহলে ফার্স্ট রুল কি বুঝলাম, যে কমজোর তার পাশে দাঁড় করাবো ইকুইলিব্রিয়াম পজিশন। সাম্যাবস্থার পয়েন্ট, সাম্যাবস্থার পজিশনটা সব সময় কোথায় পাওয়া যাবে, কম আধানের পাশে। ও দুই দিকেই। ঠিক আছে, এবার কোন পাশে পাবো, যদি সম আধান থাকে তাহলে দুজোড় মিডিলে পাবো, আর যদি বিপরীত আধান থাকে তাহলে যেটা কম আধান, বিপরীত আধান তাহলে বাইরের দিকে পাবো, কোন বাইরে, যেটা কম আধান তার বাইরে। কথা ক্লিয়ার? এবার তোরা আমাকে একটু বুদ্ধি খাটিয়ে বল যে দুটোই আধান কিউ, দুটোই প্লাস, তাহলে কোথায় পাবো? মিডিলে, একদম একদম মিডিলে পাবো। যদি দুটো মাইনাস হয় তাহলে কোথায় পাবো? একদম মিডিলে একদম মিডিলে পাবো। আর একটা প্লাস একটা মাইনাস যদি হয় হয় ওই পাশে না ওই পাশে, তাহলে দুটোই যেটা কম সেম চার্জ, থাকবে, হ্যাঁ তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় পাবো? সেম চার্জ হলে মাঝখানেই, সেম চার্জ হলে মাঝখানে হ্যাঁ। মাইনাস। এবার যদি উল্টো দিকে থাকে তাহলে হয় এই দুটোই কিউ তো, পাশে না। দুদিকেই পেতে পারি, দুদিকে পেতে হ্যাঁ হবে। কোথায়? ওই দুদিকেই পেতে পারি, পাশে যার যখনই অসীমিত। ও, কারণ এ কে যে এদের বলে মাঝখান টানবে, থেকে বাইরে তো। এ কে সেই বলেই টানবে। কথা বোঝা গেল? দুইজন দুইজনকে আসবে, দুইজন এখানে চাপ করে চিপকে যাবে। এখানে আসবে, এ কে টানছে, এ কে সেম বলে টানছে, এ Q1 Q2 চিপকাই হয়ে যাবে। মানে ব্যাস। এদের মিডিলে যে কোনো জায়গায়, মিডিলে কেন, বাইরে, মিডিলে থেকে বাইরে, যে কোনো বাইরে বাইরে, তো বাইরে। সেটাই তো বাইরে বলছি। অসীমে। কোথায় বলবো? First day second এদিকে বলছি। টাকা। ধর তিনটে সিনারিও, একটা হচ্ছে দুটোই প্লাস কিউ, হ্যাঁ একটা হচ্ছে দুটোই মাইনাস কিউ, একটা হচ্ছে একটা প্লাস কিউ, এটা মাইনাস কে হ্যাঁ কি না? হুম। এবার দুটো যদি প্লাস কিউ থাকে আমি বলে একদম মিডিলে পাবো, মিডিলে, তারপর এটা দুটো মাইনাস থাকলেও একদম মিডিলে পাবো। এবার একটা প্লাস একটা মাইনাস যখনই দিচ্ছি তাহলে এ ওকে টানছে, সেম বল দিয়ে এ ওকে টানছে, তাহলে দুটো এদিকে মিডিলে চলে আসবে না, Q1 Q2 হুম। এরকম পজিশনে চলে আসবে না দুটো চার্জ। এবার চলে আসলে এর এই পাশে আসুক আর এই পাশে কোন পজিশন, তো সারা পৃথিবী পড়ে রয়েছে চার্জ বসানোর জন্য, ওই জন্য অসীমিত। অসীম। ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় থাকবে? অসীমে, নির্দিষ্ট কোনো জায়গা ফাইন্ড আউটই করতে পারবো না। দুটো যদি আলাদা চার্জ চলে আসে, দুজন দুজনকে অ্যাট্রাক্ট করবে, এক জায়গায় Infinity। চলে আসবে, তাই তাদের চার্জ অসীমে চলে আসবে। একদম বুঝেছি। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আবার বলে দিই, এটার মেন রুল কি? মেন রুল হচ্ছে দুটো সমচার্জ থাকলে তার ভিতরে ইকুইলিব্রিয়ামটা তাদের দুজনের মধ্যে থাকবে কম আধানের গা ঘেঁষে, আর যদি বিপরীত আধান থাকে তাহলে বাইরের দিকে থাকবে কম আধানের দিকে গা ঘেঁষে। কথা ক্লিয়ার? আর যদি দুটো সম আধান থাকে তাহলে একদম মিডিলে বসবে ইকুইলিব্রিয়াম। ইমিডিয়েটলি ঠিক আছে? কথা ক্লিয়ার? আজকের জন্য এইটুকুই। ভিডিওটা বন্ধ ভিডিওটা কর, বন্ধ, ভিডিও ভিডিওটা বন্ধ। তার মানে এর থেকে প্রমাণিত হলো যে 1 ঘন্টা 31 মধ্যে তার মধ্যে 5-10 মিনিট গেজানো হচ্ছে, তার মানে টোটাল 1 ঘন্টা 20 মিনিট পড়া হয়েছে। আমি বললাম তো